আমি আর আমার বন্ধুরা আড্ডা দিচ্ছি, তখন মাহিম দৌড়ে আসলো আমাদের কাছে। কিরে, এমনভাবে দৌড়াচ্ছিস কেন? মনে হচ্ছে কুত্তা তারা করেছে। দেখ, কোন মেয়েকে তারা প্রপোজ করছে, তাই মারতে তারা করছে। কিরে, নীলয় যা বললো তা কি সত্যি নাকি? হাস হাস, ভালো করে হেসে নে, একটু পরেই বুঝবি আমাকে কে দৌড়াচ্ছে। কেন রে, সত্যি মেয়ের দৌড়ানি খেয়েছিস নাকি? আমি কথা বলছি তখন কেউ এসে সোজা আমার শার্টের কলারটা টেনে নিয়ে যাচ্ছে। আমি জোর করে ছাড়িয়ে নিয়ে, এই কে আপনি, আর আমাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়েটি আমার দিকে ঘুরলো। মেয়েটি ঘুরতেই আমি অবাক। এই রে, এ তো মায়া। এবার কি করি? পালাতে হবে, না হলে এখানেই শেষ আমি। আমি কে তাই না কুত্তা? আরে মায়া, তুই কখন এলি? এই, বেশি ভালো সাজিস না। তোকে আমি বলেছি আমি তোকে ডাকতে না গেলে তুই কলেজে আসবি না। তো তুই কলেজে আসলি কেন? আমি আমি আসলে ভুলে গেছি, সত্যি বলছি। ওরে ওরে, ভুলে গেছিস তাই না? আর ওই নীলার সাথে আসতে তুই ভুলিস না। আরে, আমি বাসা থেকে বের হয়েছি, তখন নীলাও যেতেছিল, তাই ওর সাথে চলে আসলাম। তুই ওর সাথে কেন আসবি? আমি কি মরে গেছি? আরে, আসলে সমস্যা কি? আমি তোর বেস্ট ফ্রেন্ড নাকি ওই নীলা? তুই? তাহলে ওই নীলার সাথে আসবি কেন? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর আসবো না। খুশি? না, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। শাস্তি? কিসের শাস্তি? আমি তো শুধু নীলার সাথে এসেছি, এতে কি এমন হলো? অনেক কিছু। তাই তুই এখন 50 বার কান ধরে উঠবস করবি। না মায়া, এখানে অনেক ছাত্রছাত্রী আছে, তাই অন্য কোনো শাস্তি দে প্লিজ। না না না, কোনো মাফ নেই। প্লিজ। 60 বার ধর। মায়া, পেছনে আঙ্কেল। কই? ততক্ষণে আমি দিলাম এক দৌড়। কিরে, কোথায় বাবা? তো আমাকে বোকা বানালি, পরে দেখে নেবো তোকে। পরেরটা পরে দেখা যাবে। আমি পালিয়ে আসলাম, আমার বন্ধুরা আগেই পালিয়েছে। চলুন আগে পরিচয়টা দিয়ে দিই। আমার নাম শান্ত, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা ব্যবসা আছে, আর মা গৃহিণী। আর যার থেকে পালালাম সে আমার বেস্ট ফ্রেন্ড মায়া। আমরা ছোট থেকেই বন্ধু। আর ওর বাসা আর আমার বাসা সামনে, এবং মায়ের বাবাও একটা ব্যবসা আছে। ওরা দুই বোন। বড় বোন মানে মায়া আমাদের সাথে অনার্সে পড়ে, আর ছোট বোন নবম শ্রেণীতে পড়ে। তো এখন গল্পে আসা যাক। আমি পালিয়ে সোজা ক্লাসরুমে চলে আসলাম। এসে দেখি নিলয় মাহিম বসে আছে। আমি ওদের মাঠে যাব তখন ক্লাসে স্যার আসলো। তখন নীলা, ভেতরে আসতে পারি স্যার? শান্ত, কোনো সমস্যা? না স্যার। তো দাঁড়িয়ে আছো কেন? বসো। জি স্যার। আমি নীলার পাশে বসে পড়লাম। তার কিছুক্ষণ পরে আমার জম আসলো। দেরি কেন হলো? সরি স্যার, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে সিটে বসো। ধন্যবাদ স্যার। এইদিকে মায়া দেখে আমি নীলার সাথে বসে আছি, আর নীলার সাথে হেসে কথা বলছি। তাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সামনের সিটে বৃষ্টি মানে মায়ের বান্ধবীর পাশে এসে বসে। কি রে, আসতে এত দেরি হলো যে? এমনি। বৃষ্টি আর কোনো কথা বলল না। তারপর সবার মনোযোগ ক্লাসে, কিন্তু একজন মনে হয় অন্য কিছু ভাবছে, আর সে হলো মায়া। আমি ওকে নীলার থেকে দূরে থাকতে বললাম, আর ও গিয়ে সোজা নীলার কাছে বসেছে, আবার হেসে হেসে কথা বলছে। আহ! আমার সহ্য হচ্ছে না। তখন সবার নজর মায়ের দিকে। কি হয়েছে মায়া, কোনো সমস্যা? না স্যার, ঠিক ঠিক আছে আমি। ঠিক আছে, তো সবাই ক্লাসে মনোযোগ দাও। কি রে, কি হয়েছে? তোর এমন আচরণ করছিস কেন? আমি আবার কি করলাম? কেন, তুই তো বললি কি যে তোর কি সহ্য হচ্ছে না? আরে না, এমনি আর কি। ক্লাসে মনোযোগ দে। মায়া বারবার আমার দিকে তাকাচ্ছে। এইদিকে আমি, শান্ত, তুমি তো দেখছি দিন দিন আরো সুন্দর হচ্ছ। আমার ইচ্ছে তো করছে তোমার সাথে প্রেম করি। পাম একটু বেশি দিচ্ছ না? আরে এত পাম দেওয়ার কি আছে, যা সত্যি তাই তো বললো। হয়েছে। আমি সুন্দর হচ্ছি, আর তুমি পরি হচ্ছ। যা, এভাবে কেউ বলে? তুমি লজ্জা পেলে তোমার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে যায়, মনে হয় এক্ষুনি ফেটে যাবে। শান্ত প্লিজ থামো। ইস, তোমার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। শান্ত, এবার তুমি থামবে? ওকে বাবা, ঠিক আছে। আমাদের কথাটা মায়া শুনছিল, আর হাতের খাতাটা মোছাতে লাগলো। রাগে মায়া ফোন বের করে আমাকে একটা মেসেজ দেয়। মেসেজ দেখে আমি ভয়ে হবার অবস্থা। মায়া মেসেজ লিখেছে যে, তুই আজ বাসায় যা, তোকে আমি খুন করে জেলে যাব। খুব ফ্ল্যাটিং করার ইচ্ছে না?
আজ তোর এই ইচ্ছে না জন্মের শেষ মতো আমি করবো। কুত্তা কোথাকার। আমি মেসেজ দেখে মায়ের দিকে তাকালাম, দেখে মায়া চোখ লাল করে আমার দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে আছে আর হাতের খাতাটা মোচড়াচ্ছে। আমি হাতের ইশারায় ওর কাছে মাপ চাইলাম, কিন্তু ও মাথা নাড়িয়ে না উত্তর দিল। পাশে থেকে নীলা, কি হলো শান্ত, এমন দেখাচ্ছে কেন তোমায়? সামনে তাকাও, বুঝতে পারবে। সামনে কি আছে? তারপর ক্লাস শেষ হলো আর আমি পুরো ক্লাসে মায়ের কাছে মাপ চাইলাম, কিন্তু ও না করে দিয়েছে। ক্লাস শেষ হতেই আমি লুকিয়ে কলেজের বাইরে যাব, তখন কে যেন পেছন থেকে আমার শার্টের কলারটা ধরলো। পেছনে তাকিয়ে দেখি নীলা। তখন, কি হলো, তুমি আমাকে না বলে বের হয়ে গেলে কেন? আরে না, আমার একটা কাজ ছিল তাই। ও, তো কাজ শেষ? শেষ। তো চলো একসাথে যাওয়া যাক। ঠিক আছে চলো। আমি আর নীলা বাসার দিকে হাঁটা ধরলাম। বলে রাখা ভালো, নীলার বাসা আর আমার বাসা একই দিকে, কিন্তু নীলার বাসা একটু দূরে হবে। তো আমি আর নীলা গল্প করতে করতে চলে আসলাম আমার বাসার সামনে। তো চলি, আগামীকাল দেখা হবে। ঠিক আছে, কালকে আমি তোমাকে ডাকতে আসবো, দুজন একসাথেই যাব। না থাক, তোমার কষ্ট করে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বন্ধুর জন্য আবার কিসের কষ্ট? তাহলে কাল আমি আসছি তোমাকে ডাকতে। আরে শোনো, আমার কথা শেষ না হতেই নীলা চলে গেল। যা শালা, এমনিতে তো মায়া নীলাকে দেখতে পারে না, তার উপর আবার কাল ডাকতে আসবে। নিশ্চয়ই কাল আমার 12টা বাজবে। আমি বাসার সামনে চলে গেলাম। কি রে, তোর আসতে এত লেট হলো কেন? কেন, আমি তো ঠিক সময় এসেছি। তো মায়া যে সেই কখন এসে বসে আছে? মায়ের কথা শুনে গলা একদম শুকিয়ে গেল। মায়া মানে মায়া এখানে কি করছে? কেন, ও আসলে সমস্যা কি? না কিছু না, কিন্তু মায়া কোথায়? তোর রুমে বসেই তোর জন্য অপেক্ষা করছে। মনে মনে এই রে, কাম সেরেছে, এইবার পালানোর কোনো পথই নাই। কি হবে? কি রে, দাঁড়িয়ে থাকবি নাকি? যা দেখ গিয়ে মায়া কেন এখানে এসেছে। আমি ভয়ে ভয়ে রুমে আসলাম। এসে একটু দরজার কাছে ওকে দিয়ে দেখলাম মায়া আমার বিছানায় বসে আছে, আর দেখে মনে হচ্ছে রেগেও আছে, কারণ বিছানার চাদরটা হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। আমি ওকে দিয়ে দেখছি, তখন দরজা হালকা করে নড়ে গেল। আর যেই দৌড় দেব তখন মায়া। কে ওখানে? আমি মনে মনে বললাম, কি করা যায় এখন? যা আবার হবে, এত ভয় কিসের? কি হলো, বলছে না কেন? কে ওখানে? আমি রুমের ভিতরে গেলাম, গিয়ে, বাবা, মহারাজের এখন আসার সময় হলো? তা নীলার সাথে কেমন লাগলো আসতে? মায়া বিশ্বাস কর, আমি নীলার সাথে আসিনি, একা এসেছি। আমার কথা শুনে মায়ারও রেগে গিয়ে আমাকে মারতে লাগলো। মায়া, এবারের মতো মাফ করে দে, আর নীলার সাথে ঘুরবো না, প্রমিস। না না, কোনো মাফ নেই। তোকে বারণ করার পরেও তুই ওই নীলার সাথে মেলামেশা করেছিস, আবার আমাকে মিথ্যে বলেছিস। তোর কোনো মাফ নেই। মায়া মায়া, আর এমন ভুল করবো না, এবার মাফ করে দে প্লিজ। মাফ করবো একটা শর্তে। রাজি রাজি, তোর সব শর্তে রাজি। ঠিক আছে, 100 বার কান ধর। মানে? শর্ত এটাই, 100 বার কান ধরা। আমি অসহায়ভাবে মায়ের দিকে তাকিয়ে আছি, কিন্তু মায়া অন্যদিকে তাকিয়ে আছে। কুত্তাটা এমন করে তাকিয়ে আছে, নিজের কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। কেন বুঝিস না শান্ত, আমি তোকে কত ভালোবাসি। এই ভালোবাসা কি তোর চোখে পড়ে না? আর ওই নীলাকে আমি ছাড়বো, কালকে ওর খবর আছে। মায়া, এবারের মতো ছেড়ে দে। না হবে না, কান ধর তাড়াতাড়ি। আমি কান ধরে উঠবস করছি, তখন 30 বার করেই আমি নাজেহাল অবস্থা। আমার এই অবস্থা দেখে মায়া বলল, আচ্ছা এবারের মতো মাফ করলাম। এরপরে তোর হাত পা ভেঙে ঘরে ফেলে রাখবো, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার মনে থাকবে। মনে থাকলেই ভালো। আচ্ছা, আমি কাল তোকে ডাকতে আসবো, রেডি থাকিস। মানে তুইও আসবি? তুইও আসবি মানে? তার মানে নীলাও আসবে, তাই না? না না। শোন শান্ত, ও আসলো তুই আমার সাথে যাবি, না গেলে। হ্যাঁ হ্যাঁ, তোর সাথেই যাবো। বাই। মায়া চলে গেল নিচে আম্মুর সাথে দেখা করতে। কি রে মায়া, চলে যাচ্ছিস কেন? কিছু খেয়ে যা। না, অন্য একদিন এসে খেয়ে যাব। আচ্ছা, আবার আসিস। মায়া চলে যাওয়ার পরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আম্মু এসে ডেকে গেল, তাই ফ্রেশ হচ্ছি। আর ওইদিকে নীলা আর মায়া দুজনে একসাথে আমার বাসার সামনে এসে দাঁড়ালো। মায়া নীলাকে দেখে রেগে শেষ। তখন, এই তুই এখানে কি করছিস? আমি শান্তকে নিতে এসেছি, তাতে তোর কি?
আমার কি মানে? তুই আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাবি আর আমি চুপচাপ দেখবো? শোন, ও তোর বেস্ট ফ্রেন্ড, আমি ওকে পছন্দ করি, তাই তুই ওকে আর বিরক্ত করবি না। আমি শান্তকে তোর হাতে যেতে দিব না, কারণ আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তাই ভালোই ভালোই বলছি, ওর পিছু ছেড়ে দে, তা না হলে কি করবি তুই? কি করবো দেখবি। এটা বলেই তাদের মধ্যে মারামারি লেগে গেল। আমি নিচে এসে দেখি ওরা মারামারি করছে। মনে মনে বললাম, এরা দুজন কি কোনো সময় শান্ত থাকে না? আমি ওদের আলাদা করলাম। এই থামো, তোমরা কি শুরু করেছো এখানে? হ্যাঁ, আমাকে ছেড়ে দে, আজ ওকে আমি এখানেই শেষ করে দেবো। হাই দেখি কে কাকে শেষ করে। হয় তোমরা থামো, চিৎকার করে বললাম। আমার কথা মতো তারা থেমে গেল। এই অনেক হয়েছে, এবার কলেজে চলো। এই শান্ত চল। চলো শান্ত। এই কোন বিপদে পড়লাম রে বাবা, দুজন দুদিকে আর আমি হলাম মাঝে। না শান্ত, আমার সাথে যাবো, চল। না, আমার সাথে যাবে, চলো। ওই আমরা একই কলেজে পড়ি, তোমরা দুজন দুপাশে থাকো আর আমি মাঝে চলবো। না। তো থাকো তোমরা, আমি একাই চলে যাব। এটা বলেই হাঁটা ধরলাম। তবে কিছুক্ষণ পরে তারা দুজন আমার দুপাশে এসে দাঁড়ালো আর হাঁটতে লাগলাম। আমরা কলেজে যেতে 15 মিনিট লাগে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি নীলা আমার হাতটা জড়িয়ে ধরে ওর দিকে চলে গেলাম। এবার এটা দেখে মায়া আমার আরেক হাত জড়িয়ে ধরে তার দিকে টেনে নিল। আমি মাঝখানে, ওরা দুজন আমার 2 হাত ধরে টানাটানি করছে। আমি রাগ করে, তোমরা দুজন আমার হাত দুটো ছাড়বে? না না। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজে চলে আসি। তারা আমাকে 2 জন 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রয়েছে। আমি অনেক বারণ করার পরেও শুনছে না, আর কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে, এবার কিন্তু আমার রাগ হচ্ছে, তোমরা আমাকে ছাড়বে? আমি ছাড়ছি না ওকে, বল। আমিও ছাড়বো না তোমাকে। ঠিক আছে, তোমরা থাকো, আমিই যাই বলে জোর করে ছাড়িয়ে নিয়ে আসলাম সোজা ক্লাসে এসে একটা সিটে এসে বসলাম। কিছুক্ষণ পর তারাও আসলো। ক্লাসে এসে আমার 2 পাশে দুজন আবার বসে পড়েছে। আমি এটা বুঝতে পেরেছি যে নীলা আমাকে পছন্দ করে, কারণ নীলার আচরণ দেখে বোঝা যায়। কিন্তু মায়াও তো আমার ফ্রেন্ড, ও কেন এমন করছে? আগে তো এমন করতো না। ওদের অত্যাচারে আমি ওখান থেকে উঠে নিশি, মানে আমার ক্লাসমেটের পাশে সিটটা খালি ছিল, ওইখানে বসে পড়ি। ওরাও আসতে চাইলো, কিন্তু স্যার ক্লাসে আসার জন্য এমনটা করতে পারছে না। কিন্তু পুরো ক্লাসে দুজন বারবার আমার দিকে তাকিয়েছিল। কি ব্যাপার শান্ত, আজ আমার পাশে বসলে যে? আর দুজন যা শুরু করেছে। একজন তো মায়া, আরেকজন আবার কে? বলে রাখা ভালো, নিশি আবার মায়ের বেষ্ট। কি আবার ওই যে নীলা। ও, তাহলে আমার কি হবে? মানে? আরে ভয় পেও না, আমি তো মজা করছিলাম। তাহলে ঠিক আছে, আচ্ছা ক্লাসে মনোযোগ দাও। তারপর আমি আর নিশি ক্লাসে মনোযোগ দিলাম, আর ওইদিকে দুজন। সব তোর জন্য হয়েছে, তোর জন্য শান্ত নিশির সাথে বসলো। আমার জন্য নাকি তোর জন্য? তুই যদি শান্তকে ডাকতে না আসতি তাহলে আর এমনটা হতো না। আমার বেস্ট ফ্রেন্ডকে আমি ডাকতে যাবো, তাতে তোর কি? বেস্ট ফ্রেন্ডের মতো থাক, তার চেয়ে বেশি যাওয়া ভালো না। তাতে তোর কি? তুই ওর কে? আমার কি মানে? আমি ওকে ভালোবাসি, তাই। এতই ভালোবাসিস যখন, তো জানা ক্যাম্পাসের সবার সামনে প্রপোজ কর যদি সাহস থাকে। ঠিক আছে, আজই প্রপোজ করব, ক্লাসটা শেষ হোক আগে। দেখা যাবে। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হলে আমি আর নিশি ক্যাম্পাসে চলে আসি। আমার দেখা দেখি ওরা দুজনও চলে আসলো। তখন ওই যে শান্ত ক্লাস থেকে বেরোন, চল তাহলে। ক্লাসের বাইরে এসে, যা এবার প্রপোজ কর দেখি সাহস থাকলে। তার আগে একটা ফুল নিয়ে আসি। যাও না যাও, শান্ত তোর প্রপোজ গ্রহণ করবেই না, শুধু শুধু সবার সামনে অপমানিত হবে। নীলা কলেজের বাগান থেকে একটা ফুল নিয়ে আসলো। এটা হওয়ার পেছনে কারণ আছে, আর সেই কারণ এর আগেও আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল। তখন বলি আমি এই প্রেম ভালোবাসা বিশ্বাসী না। কিছুক্ষণ পরে নীলা আমার কাছে আসলো, এসে, আরে নীলা, কিছু বলবি নাকি? তো বলো, দাঁড়িয়ে আছো কেন? আসলে আমার শান্তর সাথে কথা ছিল। বলো। আমি এই কথা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু না বললেও তো থাকতে পারছি না। আসলে শান্ত, আমি তোমাকে অনেকদিন আগে থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারছিলাম না, তাই এখন সাহস করে বললাম। তুমি কি আমাকে তোমার বাবুরা আম্মু বানাবে? নীলা কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করে দিল। আমি মায়ের দিকে আর চোখে দেখলাম। মায়া হাসে, কিন্তু মায়ের এই হাসির মাখা মুখ কিছুক্ষণের মধ্যে মলিন হয়ে গেল, কারণ
আমি নীলার হাতে থাকা ফুলটা নিয়ে, বানাবো। তুমি তাহলে আমার বাবুর আম্মু হতে রাজি? হুম, আমি রাজি। বলেই জড়িয়ে ধরে। ওই দিকে মায়া রাগের চোখ দুটো লাল করে ফেলেছে, আর নীলা আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রাগ ধরে রাখতে না পেরে সোজা আমার কাছে এসে আমাকে আর নীলাকে ছাড়িয়ে, শান্ত, এসব কি করছিস তুই? কেন, কি করলাম? শান্ত কিছুই করেনি, আমি শান্তকে প্রপোজ করেছি আর শান্ত গ্রহণ করে নিয়েছে। না, শান্ত এটা করতে পারে না। কেন পারে না? শান্ত আমাকে ভালোবাসে, তাই আমার প্রপোজ গ্রহণ করেছে। মায়া, তোর কি হলো? তুই কান্না করছিস কেন? শান্ত, তুই এটা ঠিক করিস না। আর নীলা, আমি তোকে ছাড়বো না। তুই আমার কাছ থেকে আমার শান্তকে কেড়ে নিয়েছিস, ছাড়বো না তোকে। মায়া কান্না করতে করতে চলে গেল। তখন নিচি আমার কাছে আসে। এবার আপনাদের আসল কাহিনী বলি। আমার আর নীলার সাথে এইসব কিছু আগে থেকে প্ল্যান করা। চলুন সেটা আগে জেনে আসি। প্ল্যান শুরু হয় মায়ের জন্মদিনের পর থেকে। কয়েকদিন আগে মায়ের জন্মদিন গেল। সেই দিন জন্মদিনে মায়া আমাকে তার বান্ধবী নিশি আরও অনেকেই ইনভাইট করে। সেই দিন আমি মায়ের জন্মদিন পার্টিতে যাওয়ার পরে মায়া আমাকে অনেক কেয়ার করেছিল এবং কোনো মেয়ের দিকে তাকাতেও দিয়েছিল না, আর সবসময় আমার সাথে ছায়ার মতো ছিল। তা দেখে, মায়া, তোর জন্মদিনে আরো অনেকে এসেছে, তাদেরকেও একটু সময় দে। সবসময় আমার সাথে থাকলে চলবে? হ্যাঁ চলবে, তুই চুপ থাক। মায়া আমার বাম হাত জড়িয়ে ধরল। ওই, তার জন্য আমায় জড়িয়ে ধরতে হয় নাকি? 4 হাত। ও, আমি হাত ছাড়বো আর তুই অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবি? তা হবে না, আমি হাত ছাড়বো না। আরে, আমার কিছু বলার আগে মায়ের আপু ডাক পড়ল। তখন, ওই দেখ আঙ্কেল ডাকছে, যা দেখে আয়। ডাকুক, আমি যাব না। মায়া, এবার বাড়াবাড়ি হচ্ছে, যা দেখে আয় আঙ্কেল কেন ডাকে তোকে। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে তোর খবর আছে। আচ্ছা বাবা, বলবো না। আচ্ছা যাচ্ছি, কারোর সাথে কথা বলবি না কিন্তু। যা। মায়া চলে গেল। কিছুক্ষণ পরে নিশি আমার কাছে আসলো। এসে, কি শান্ত, এখানে একা কেন? আমার বান্ধবী তো তোমাকে একা থাকতে দেয় না, তাহলে এখন? আরে আর বলো না, মায়ের বাবা ওকে ডাকছে, এখন এখান থেকে যাবে না। গেলে আমি অন্য মেয়েদের সাথে নাকি টাঙ্কি মারবো। এটা শুধু মায়াই পারে। তা তুমি এখানে কেন? তোমাকে মায়া দেখলে আবার আরেক কাণ্ড করবে। ভয় পেও না, আমাকে মায়া তোমার কাছে পাঠালো তোমাকে পাহারা দেওয়ার জন্য। কি? আমি কি বাচ্চা নাকি যে পাহারা লাগবে? মেয়েরা প্রেমে পড়লে তারা তার প্রিয় মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। কি বলছো এইসব? এখানে ভালোবাসা কোথা থেকে আসলো? না, কিছু না। তারপর কিছুক্ষণ পর নীরবতা রইল। নীরবতা ভেঙে নিশি বলল, আচ্ছা শান্ত, মায়া তোমাকে এত কেয়ার করে কেন? মানে? মানে এই দেখো, তুমি যদি এখন কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো, তাই আমাকে তোমার সাথে থাকতে বলে গেল। আর কলেজেও তোমার কাছে কোনো মেয়ে আসতে দেয় না। কেন, তুমিও তো আমার কাছে আসো। তো তুমি বলছো? শান্ত, আমি সিরিয়াস বলছি। আসলে এটা নিয়ে আমি কোনোদিনও ভেবে দেখিনি। আমি বলবো কেন করে এইসব। বলো কেন করে? কারণ মায়া তোমাকে ভালোবাসে, তাই। কি বলছো এইসব? আমি আর মায়া সে ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমি যদি এখন এটা প্রমাণ করে দিই তাহলে? কিন্তু কিভাবে? জানো, ভালোবাসার মানুষকে মেয়েরা অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারে না, এই কথা বিশ্বাস করো। এটা মেয়েরা না, ছেলেরাও সহ্য করতে পারে না। তাহলে আমার প্ল্যান হলো, এটা করতে পারবে? গল্পে জানতে পারবেন। করতে পারবো। তাহলে কাজে লেগে যাও। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি কোনো মেয়ে আছে নাকি। তখন দেখি একটা মেয়ে চুপচাপ একা দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছে। আমি সোজা সেই মেয়েটির কাছে গিয়ে, এখানে পার্টিতে সবাই মজা করছে আর আপনি এখানে মোবাইল টিপছেন? ও, আসলে আমার এত লোকজনের মধ্যে ভালো লাগে না। ও আচ্ছা, আমার নাম শান্ত। আর আপনার নাম? আপনি মায়াপুর ফ্রেন্ড, তাই না? আপনি কিভাবে জানেন? আপনার ছবি মায়াপুর ফোনে দেখেছি, আর আমি মায়াপুর মামাতো বোন মারিয়া। ও, মায়ের ফোনে আমার 2-1টা ছবি আছে, তাই না? আরে না, গ্যালারিতে শুধু আপনারই ছবি আছে। কি? মনে মনে ভাবলাম, তার মানে নিশির কথাই ঠিক,
তুমি কিভাবে জানো? আরে একদিন আমি আপুর মোবাইল দেখেছিলাম তাই বললাম। তুমি যেহেতু মায়ের মামাতো বোন, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতেই পারি, তাই না? করতেই পারি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওইদিকে মায়া তার বাবার কাছ থেকে এসে আমাকে খুঁজতে থাকে। খুঁজে খুঁজে দেখে আমি মারিয়ার সাথে হেসে হেসে কথা বলছি। তা দেখে নিশিকে বললাম শান্তর সাথে থাকতে, আর এই কুত্তা মেয়েদের সাথে কথা বলতে বারণ করেছি, তাও কথা বলবে কেন? আমার সাথে বলতে তোর সমস্যা হয় নাকি? হ্যাঁ, আর মারিয়া এসেই আগে আমার জানটার থেকে নজর দিয়েছে। কুত্তাকে তো আমি ছাড়বো না। মায়া রেগে সোজা আমার কাছে চলে আসলো আর এসে, শান্ত, তোকে আমি ওইখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, তুই এখানে কেন? ওর কথা পাত্তা না দিয়ে মায়ের সাথে কথা বলছি। তখন এই, আমি তোর সাথে কথা বলছি, তুই ওর সাথে কি জন্য কথা বলছিস? আগে থেকে আমার কথা উত্তর দে। আমি ওর কানে কানে বললাম, আরে এটা তোর ভাবি বানাবো, এখন ডিস্টার্ব করিস না, যা। আমার কথা শুনে মায়া যা করলো তা দেখে পার্টিতে থাকা সবার নজর আমাদের দিকে, কারণ মায়া সবার সামনে মারিয়াকে থাপ্পড় মারলো। আপু আমাকে মারলে কেন? পার্টিতে তোকে ছেলেদের সাথে কথা বলতে আমি ডাকছি না? রুমে যা। আমি তো শুধু শান্ত ভাইয়ের সাথে কথা বলেছিলাম। কেন ওর সাথে কথা বলবি কেন? কেন, শান্ত ভাইয়া তো তোমার বেস্ট ফ্রেন্ড, কথা বলতেই পারি, তাই না? না পারিস না। কোন সাহসে তুই শান্তর সাথে কথা বলিস? যা রুমে যা। আর যদি শান্তর আশেপাশে দেখি তাহলে তোর যে কি করবো তা আমি নিজেও জানি না। আচ্ছা। মারিয়া চলে গেল। তখন হই, তুই ওকে মারলি কেন? আমি কথা শেষ করার আগে সাথে সাথেই ঠাস, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। হই, আমাকে মারলি কেন? আমি আবার কি করলাম? কুত্তা, তোকে আমি নিশির সাথে থাকতে বললাম, তুই এখানে আসলি কেন? আর তোকে বললাম না কোনো মেয়ের সাথে কথা বলবি না? আরে ও তো তোর মামাতো বোন, কথা তো বলতেই পারি, তাই না? না পারিস না। মামা তো বোন হলেই কথা বলতে হবে কেন? আমার সাথে তো এমনভাবে কথা বলিস না। আরে তুই তো আমার ফ্রেন্ড, তোর সাথে তো সবসময়ই কথা বলি। ফ্রেন্ড আর কিছু না? আর কি? আমার মাথা। মায়া রাগ করে চলে গেল। তখন সবাই যা যার মতো পার্টিতে মজা করতে লাগলো। তখন আমি নিশির কাছে গেলাম। কি দেখছো তো? মায়ার মনে তোমার জন্য কোনো ফিলিংস আছে? দেখেছি, আর এটা দেখার জন্য গাল ভালো করেছি। ভালোই হলো, আমি ফ্রিতে বিনোদন পেলাম। তোমার হাসি পাচ্ছে আর এখানে আমার গাল। ওরে মা, কি ব্যথা! শাকচুনির গায়ে শক্তি আসে কত। আচ্ছা, মায়া যখন আমাকে ভালোবাসে তখন বলে না কেন? আরে মেয়ে মানুষ লজ্জা পায়, আর হয়তো তোমাকে হারানোর ভয় বলে না। আমাকে হারানোর ভয় মানে? হয়তো ভালোবাসার কথা বললে তুমি যদি বন্ধুত্ব শেষ করে দাও, এই জন্য। বুঝলাম, কিন্তু আমি তো ওর মুখ থেকে ভালোবাসার কথা শুনেই ছাড়বো। দেখে নিও। কিভাবে তা দেখতেই পারবে। তার আগে বলো, নীলা তোমার বান্ধবী, তাই না? কেন? ওকে কাল কলেজে আসতে বলবে, ওর সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমি নিশি কথা বলছি, তখন মায়ের ছোট বোন মিতু এসে, শান্ত ভাইয়া মায়া আপুর রুমে বসে আছে, আর কেউ ডাকলেও বের হচ্ছে না। কিন্তু কেন? জানি না, বাবা মা অনেক মানানোর চেষ্টা করেছে, কিন্তু কাউকে তার রুমে ঢুকতেই দিচ্ছে না। কি, ওরা জন্মদিন আর ও রুমে বসে আছে? আমি এখনই যাচ্ছি, চলো। নিশি, তুমি কাল নীলাকে আমার সাথে দেখা করতে বলিও। আমি ওপরে মায়ের রুমের সামনে এসে দেখি মায়া বাবা মা ওকে অনেক ডাকাডাকি করছে, কিন্তু ও দরজা খুলছে না। তখন আঙ্কেল আমাকে দেখে আমার কাছে আসে। দেখো না শান্ত, মায়া রাগ করে রুমে বসে আছে আর বের হচ্ছে না, প্লিজ তুমি কিছু একটা করো। আমি দেখছি। আমি দরজা ধাক্কা দিয়ে, এই মায়া দরজা খোল, আজ না তো জন্মদিনের পার্টি, আর তুই রুমে বসে আসিস? দরজা খোল। আমি দরজা খুলবো না, তোমাদের কতবার বলবো তোমরা যাও এখান থেকে। আমি শান্ত বলছি, এবার দরজা খোল, না হলে। আর কিছু বলার আগে মায়া দরজা খুলে আবার বিছানায় বসে গেল। তখন মিতু, বাহ বাহ ভাইয়া, তোমাকে মাইয়া আপু এত ভয় করে, আর আব্বু আম্মুকে দেখে ভয় করে না? আমি মায়ের রুমে গেলাম, গিয়ে দেখি মহারানী গাল ফুলিয়ে বসে আছে। তখন আমি গিয়ে ওর পাশে বসলাম। ও তখন অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। আমি ওইদিকে গেলে ও আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন আমি দু হাত মায়ের দুই গাল ধরি। তখন, কিরে রাগ করেছিস নাকি আমার ওপর? চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে আছে। কিরে কথা বল, কথা না বললে আবার ওই মায়ের কাছে চলে যাব। আমি যখনই মায়ের গাল থেকে হাত সরিয়ে নেব
তখন মায়া আমার হাত ওর গালের সঙ্গে ধরে রাখে আর কান্না করে দেয়। আরে কান্না করছিস কেন? তুই কি আমাকে কোনোদিনও বুঝবি না? কান্না করতে করতে বলল। আমি হাত ওর গাল থেকে সরিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। আরে পাগলি, আমি তো সবসময় তোর সাথে আছি, এতে কান্না করার কি আছে? আর তোর কি বুঝলাম না আমি? কিছু না, প্রমিস কর তুই সবসময় আমার সাথে থাকবি। আমি প্রমিস করছি সবসময় তোর সাথে থাকবো। এবার নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে কেক কাটার জন্য। আর আমি তোর জন্য অপেক্ষা করছি নিজের করে পাওয়ার জন্য। আমের মায়ের নিচে চলে আসলাম। সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য। মায়া গিয়ে কেক কাটলো আর আমি এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। কেক কেটে প্রথম টুকরো হাতে নিয়ে কাউকে খুঁজতে লাগলো। তারপর আমাকে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে টেনে নিয়ে গিয়ে প্রথম টুকরাটা খাইয়ে দিল। তখন এই প্রথমে তোর মা বাবাকে খাইয়ে দিতি, আমাকে দিলি কেন? চল। কেন ভালো লাগেনি? আরেকটা দিই। দুজনের মধ্যে কি বিড়বিড় করা হচ্ছে শুনি? আরে বুঝো না, দুজনের মধ্যে সামথিং সামথিং কিছু একটা হচ্ছে। আরে আঙ্কেল তেমন কিছু না, এমনি। আরে বুঝি বুঝি, আমরা ওই বয়স পার করে এসেছি। আর আঙ্কেল আপনারা ভুল বুঝতেছেন। এই মায়া বল না। মায়া তাদের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন আমি ধাক্কা দিয়ে, এই মায়া লজ্জা না পেয়ে বল। তোকে বলছি, তুই উত্তর দে। আমাকে কেন বলছিস? আচ্ছা ওদের ছাড়ো, চল পার্টির মজা নেই। এই তুমি এই বুড়ো বয়সে কি মজা করবে শুনি? মা বাবাকে বুড়ো বলো। বাবার জন্য এখন যদি মেয়ে দেখতে যায় তাহলে 10 থেকে 15টা মেয়ে পেয়ে যাব। ওই তো আমার ছেলের মতো কথা। তোমার বিয়ের ভূত নামাচ্ছি এই বুড়ো বয়সে, আবার বিয়ের ঢং। আর শান্ত, তুই তোর বাবার জন্য না নিজের জন্য মেয়ে দেখ। যা, এটা না পারলে আমাকে বল, আমি দেখছি। আরে আমি তো মজা করছি, তুমিও না। কি বাবা, ভাবিকে দেখো এত ভয়। এই থামো, তুমি ভাইকে বলছো আর তুমি নিজেই তো আমাকে দেখে ভয় করো। আরে ওটা তো নাটক করি, আমি বাস্তবে ভয় পাই না। আচ্ছা আজ দেখাচ্ছি ভয় কয় প্রকার আর কি কি। আরে এটা এমনি মজা করছি। তারপর আমরা সবাই পার্টি শেষ করে যে যার বাসায় চলে গেলাম। আমি বাসায় এসে দিলাম ঘুম। সকালে উঠে কলেজে গেলাম। ওখানে দেখি নিশি নীলাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গিয়ে প্ল্যান করলাম। প্ল্যান ছিল নীলা আমাকে ভালোবাসে, এই অভিনয় করবে, এবং তাই হলো। তো এখন বাস্তবে ফেরা যাক। আমি আর মায়া কলেজ থেকে যাওয়ার পথে আমি নিশি আর নীলা কথা বলছি। তখন শান্ত, এটা একটু বেশি হয়ে গেল না? কোনটা? আরে এই অভিনয়ের ব্যাপারটা। আমি মায়াকে চিনি, ও কোনো না কোনো বড় ঘটনা ঘটিয়ে ছাড়বে। আরে কিচ্ছু হবে না, দেখবে শান্ত বাসায় যাওয়ার সাথে সাথে এ বলবে আমি তোমাকে ভালোবাসি। নীলা ঠিক বলেছে। নিশি এত চিন্তা করো না। তখন আমাকে মা ফোন করলো। তখন কে ফোন দিল? মা। থামো, কথা বলে নেই। মা আমাকে যা বললো তা শুনে আকাশ থেকে পড়লাম। কি বললো আন্টি? মা বলল মায়া নাকি সুইসাইড করেছে আর এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি বলছিলাম মায়া কিছু না কিছু একটা করবে। এখন এসব ভাবার সময় নেই, তাড়াতাড়ি হাসপাতালে চলো। মার দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা হাসপাতালে চলে আসলাম। এসে কাউন্টার থেকে রুম জেনে মায়ের রুমের সামনে গিয়ে দেখি সবাই বসে আছে, শুধু আঙ্কেল বাদে। সবাই আমাকে আসে দেখে আর বাবা আমার কাছে এসে টাস করে একটা থাপ্পড় মারলো। মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই কি করলি দেখ। বাবা আমি। চুপ, তোর কোনো কথা শুনতে চাই না। সামনের সপ্তাহে তোর আর মায়ের বিয়ে, এটা ফাইনাল। আগে আমি। কি বলবি তুই? পাশ থেকে আঙ্কেল এটা একটা নাটক ছিল। মানে হলো আমরা জানতাম মায়া শান্তকে ভালোবাসে, কিন্তু এত দিন হয়ে গেল কিন্তু বলে না এই কথা। তাই আমরা নীলাকে দিয়ে শান্তকে ভালোবাসার অভিনয় করিয়েছি, যেন ও বলে দেয় যে ও শান্তকে ভালোবাসে। কিন্তু আমরা বুঝতে পারি নাই যে এমন ঘটনা ঘটবে। তোমাদের এটা করা উচিত না। তোমরা জানো মায়া বাসায় কি করছে? তাহলে চলেন ঘুরে আসি মায়া বাসায় গিয়ে কি করেছিল। মায়া কান্না করতে করতে সোজা বাসায় এসে নিজের রুমে চলে গেল। মায়ের বাসায় শান্তর মা এবং মায়ের মা ছিল সোফায় বসে। তখন আঙ্কেল ব্যবসার কাজে বাইরে গেছে। মায়া কান্না করে রুমে যেতে দেখে মার আন্টি তার রুমের সামনে এসে, মায়া মা কি হয়েছে, কান্না করছিস কেন?
ভেতর থেকে কোনো শব্দ আসে না। মায়ামা, কি হয়েছে? দরজা খোলো। আমার খুব ভয় করছে, আবার মায়ের বাবাও নাই, কি করব? চিন্তা করো না, আমি শান্তর বাবাকে ডেকে আনছি। মা বাবাকে ডেকে আনে এবং সবাই মিলে অনেক বলল মায়া দরজা খুলতে, কিন্তু মায়া দরজা খোলে না। বাধ্য হয়ে বাবাকে দরজাটা ভেঙে ভেতরে ঢুকতে হয়। দরজা ভেঙে ভেতরে দেখে মায়া হাতে একটা ছুরি নিয়ে হাতের শিরাটা কাটতে যাবে, তখন মায়া, কি করছিস তুই? মায়া সামনে তাকিয়ে দেখে সবাই এখানে। আমি হেরে গেছি মা, আমার ভালোবাসা হেরে গেছে। কি বলছো? ভালোবাসায় হেরে গেছো মানে? মানে আমি শান্তকে ভালোবাসি, কিন্তু এখন সে আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে মা। মায়ামা, আমি কথা দিচ্ছি তোমার আর শান্তর বিয়ে দেব, আর আগে ওই ছুরিটা ফেলে দাও। না, আমি আর শান্তকে পাবো না, ও নীলাকে ভালোবাসে। আমি নিজেকে শেষ করে বলেই মায়ের হাতের শিরাটা কেটে দেয়। তখন মায়াকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এবার বাস্তবে ফিরে আসি। তোমরা অনেক বড় অন্যায় করছো। আর শান্ত, তুই এমন কাজ করবি আমি কোনোদিনও ভাবিনি। আমি কথা দিলাম আমি আর এমন কাজ করব না। ক্ষমা মায়ার কাছে চাও, ওর জ্ঞান ফিরুক আগেই। আমরা সবাই বাইরে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও ডাক্তার বের হচ্ছে না। তা দেখে আমার মনে এক আলাদা ভয় কাজ করতে লাগলো। মায়ের কিছু হয়ে গেলে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে। কিছুক্ষণ পরে ডাক্তার বের হলো, সাথে আন্টি। আমার মেয়ে এখন কেমন আছে? দেখুন, আপনার মেয়ে এখন বিপদমুক্ত। আমরা কি তার সাথে দেখা করতে পারবো? জি পারবেন, কিন্তু এখন সে ঘুমিয়ে আছে। আপনাদের দেখা করতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মায়া সুস্থ আছে, এতেই আমি খুশি। ঠিক আছে ডাক্তার, আমরা পরে ওর সাথে দেখা করছি। ঠিক আছে, তাহলে আছি, ভালো থাকবেন। ডাক্তার চলে গেল। তখন শান্তর মা, তুমি ভাবির সাথে বাসায় চলে যাও, আমি আর শান্ত এখানে আছি। না, আমি কোথাও যাব না, আমি আমার মেয়ের কাছেই থাকবো। দেখেন, বোঝার চেষ্টা করেন, এটা হাসপাতাল, এখানে এত মানুষের থাকার দরকার নেই। বাবা কথা বলছিল, এমন সময় মায়ের রুম থেকে একটা নার্স বের হয়ে, মায়া নামের রুগীর পরিবারকে? জি, আমরা। আপনার রুগীর জ্ঞান ফিরেছে, আপনারা তার সাথে এখন কথা বলতে পারবেন। জি ধন্যবাদ। নার্স চলে গেল। আন্টি আর বাবা মা সবাই মায়ের সাথে দেখা করতে চলে গেল। আমি বাইরে বসে আছি। নিশি আর নীলা অনেকক্ষণ আগেই চলে গেছে, তার বাবা ফোন করেছিল, তাই আমি বাইরে বসে আছি। এমন সময় দেখি সবাই মায়ের রুমে থেকে বের হচ্ছে। তখন আন্টি। শান্ত। জি আন্টি। মায়া তোমাকে ভেতরে ডাকছে। আমি কি মুখ নিয়ে মায়ের সামনে যাব, নিজেকে অপরাধী মনে হচ্ছে, এইসব ভাবছি। তখন কি হলো, যাও মায়ার সাথে দেখা করে আসো। আর হ্যাঁ, যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নিয়ে। আমি মায়ের রুমে গেলাম। মায়া আমার আসে দেখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ অন্যদিকে ফিরে নিল। আমি চুপচাপ গিয়ে মায়ের পাশের চেয়ার নিয়ে বসলাম, আর মায়া অন্যদিকে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে তোর মায়া? কি দেখতে এসেছিস? মরি নাই কেন এটা? এখনো রেগে আছিস? রাগ আপনজনদের উপরে করি, কোনো পরের উপরে না। এই মায়া রাগ করে না। আমি তোর কাছে পর হয়ে গেলাম? নিশ্চুপ হয়ে আছে। বিশ্বাস কর, আমি শুধু তোর মুখ থেকে ভালোবাসি শুনতে চেয়েছিলাম, তাই এমন করলাম। আর নীলার সাথে যা দেখলি ওসব নাটক ছিল, কিন্তু আমি ভাবিনি তুই এত বড় একটা পদক্ষেপ নিবি। তখন মায়া নিশ্চুপ। আমি এখন নিজেই বলছি মায়া, আমি তোকে অনেক ভালোবাসি, নিজে থেকে খুব বেশি ভালোবাসি তোকে। তখনও মায়া নিশ্চুপ। ঠিক আছে, তোর যদি আমার প্রতি রাগ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস। আমি আসলে অনেক বড় পাপ করে ফেলেছি, তোর পবিত্র ভালোবাসাকে ক্ষীণ করে। ভালো থাকিস, আমি আর তোর জীবনে আসবো না, পারলে ক্ষমা করে দিস। আমি এটা বলে উঠে চলে দরজার কাছে চলে আসলাম। তখন তুই আর একবার সামনের দিকে আসলে আমি এক্ষুনি আত্মহত্যা করব, নিজেকে শেষ করে দেব। আমি ওখানে দাঁড়িয়ে আছি। তখন আমার ভালোবাসা এতটাই সস্তা যে সামান্য একটা অভিমানের জন্য নিজের ভালোবাসার মানুষ থেকে দূরে থাকবো? মানে বুঝলাম না। মানে আমি তোকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। নে, আমি নিজেই নিজের মনের কথা বললাম।
তুই এটাই শুনতে চেয়েছিলি তো? আমি তোকে ভালোবাসি। আমি গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। সে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? না, কখনোই না। তোর থেকে আমাকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। তুই যদি আমাকে ছেড়ে দিস আমি নিজেকে শেষ করে দেবো, মনে থাকে যেন। আরে পাগলি, কান্না করিস কেন? আর শোন, আগামী সপ্তাহে তোর আর আমার বিয়ে। সত্যি? সত্যি। আচ্ছা, তোকে যে এত বড় খুশির খবর দিলাম, এতে আমাকে কিছু তো দেওয়া উচিত, তাই না? তোর মনে কি চলছে আমি জানি। এখন কিছু পাবি না, যা হবে বিয়ের পরে। মায়া, এটা কিন্তু ঠিক না। একই তো জামাই তোর, তার এই ছোট আবদার পূরণ করবি না? এই ফাজিল, আবদার মেয়েরা করে, আর তুই ছেলে হয়ে আবদার করছিস? কে বলেছে আবদার শুধু ছেলেরাই করতে পারে না? ছেলেদেরও এই অধিকার আছে, বুঝছিস? ঠিক আছে কুত্তা, আচ্ছা। আমি মায়ের কাছে গেলাম, তখন মায়া আমার বাম গালে একটা পাপ্পি দিল আর একটা কামড়ও দিল। আহা, এটা কি হলো? কেন বাবু, এত ভালো লাগে না? একটা দিব? না না, আমার আর লাগবে না। এখন ঘুমাবো, আর তুই আমার মাথায় হাত বোলাবি। আমি পারবো না। কুত্তা না করলে পা ভেঙে দেবো আমি। আচ্ছা, একে বিয়ে করলে জীবন শেষ, বিড়বিড় করে বললাম। এই কি বলি? কই, আমি কিছু বলি নাই। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তখন নার্স আসলো। আমার মায়ের ওষুধ দিয়ে গেল, আর মা বাবা আন্টি বাসায় চলে গেছে। আমাকে মায়ের সাথে বাসায় চলে আসতে বললো। আমি নার্সের সাথে একটু কথা বললাম। কিছুক্ষণ কথা বলে কি কারণে নার্সটা হঠাৎ চলে গেল, তখন আমার কানের কাছে এসে, ইস, পড়তে পারলি না? না, একটু হলেই পড়ে যেত। কিন্তু কথা বললো কে? পেছনে তাকিয়ে দেখি মায়া আমার দিকে তাকিয়ে আছে, আর এমন করে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। এই কুত্তা, এখানে। আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই কান ধরছি। ঠিক আছে বাবু, এখানে কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকো। এখানে কান ধর, না হলে তোকে আমি। আচ্ছা, ধরছি। আমি কান ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বাবা মা আর মেটু আসলো। এসে সবাই আমাকে এইভাবে দেখে, এই শান্ত, এভাবে কান ধরে আছিস কেন? আন্টি, আমি ধরতে বলছি। বেশ করছিস, ওর একটা শাস্তি পাওয়া দরকার। বাহ বাহ ভাইয়া, আগে তোমাকে দেখে আপু ভয় পেত, এখন তুমি আপুকে দেখে ভয় পাও? কি যে বলো না তোমরা, এই মায়াকে দেখে ভয় পাবো আর আমি? কেন, তুমি ভয় পাও না? একদমই না। কি, তুই ভয় পাস না আমাকে? কই, পাই তো। আমি এমনই মজা করে বললাম আর কি। আমি সুস্থ হয়ে না তোর মজা আমি বের করব। শান্ত, থাম। আর আমরা বাসায় যাচ্ছি, তুই মায়াকে নিয়ে বাসায় চলে আসিস। আগামী সপ্তাহে তোদের বিয়ে, মনে থাকে যেন। আর কোনো বাদরাবি না। আঙ্কেল, একটা কথা বললে রাগ করবে না তো? কি বলিস? তোর কথায় আমি রাগ করব নাকি? তুই তো আমার মেয়ের মতো। আর আমি? তুই আমার পিচ্ছি পণ্ডিত। না মানে, যদি কালকে আমার আর শান্তর বিয়েটা হয়, প্লিজ প্লিজ প্লিজ। এত তাড়াতাড়ি এত সব কিভাবে? আরও মেয়েটা এত করে বলছে যখন, মায়া, কালই তোদের বিয়ে হবে। ঠিক আছে, আমি সব দেখছি। খুশি? অনেক। লজ্জা করে না বুঝি, নিজের বিয়ের কথা নিজেই বলছে। এই কি বলি তুই? না আপু, কিছু না। শান্ত, মায়াকে রিলিজ করলে ওকে বাসায় পৌঁছে দিস। ঠিক আছে। আমি মায়াকে নিয়ে বাসায় গেলাম। মায়াকে ওর বাসায় দিয়ে আসলাম। বাসা পুরো সাজানো হয়েছে। এত তাড়াতাড়ি কিভাবে করলো কে জানে। আমি বাসায় যাব তখন দেখ, বর আসলো। আমি পেছনে তাকিয়ে দেখি নিলয়, মাহিম, নিশি, নীলা সবাই এখানে আছে। ও, তাহলে তোরা এত তাড়াতাড়ি এত কিছু করলি? জি বর সাহেব। কিরে, দিন শেষে নিজের বেস্ট ফ্রেন্ডকেই বউ বানাইছিস। আমার যদি এমন একজন থাকতো। শালা বিয়ে কর আগে। ওই তোরা থাম। শান্ত, আমি আর নীলা মায়ার বাসায় গেলাম। ওকে, বাই। বাই মানে? কোনো বাই নেই, আজ সারা রাত গল্প হবে। আগে কাজ কর, যা। এত তাড়াতাড়ি সব করলাম, তাও বলিস আরো কাজ করতে? আচ্ছা চল, ছাদে যাই, গল্প হবে। আমরা ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। প্রায় রাত 11টার দিকে মায়া ফোন করলো। কিরে, কে ফোন করলো? কে আবার? আমাদের ভাবি, মানে মায়া। এই অনেক হয়েছে,
যা শান্ত, কাল তোর বিয়ে, আজ ঘুমা, নালে সকালে উঠতে পারবি না। ধন্যবাদ ভাই। শালা কোনোদিন ভালো হবে না। তারপরে সবাই চলে গেল। তখন রুমে গিয়ে মায়ের কল রিসিভ করলাম। হ্যালো। আমার বাবুটা কি করে? তোর বাবু নীলার কথা ভাবে, মজা করে বললাম। তা তুই কাল বিয়ে হোক, তারপরে তোর আর ওই নীলা দুজনের উপরে পাঠাবো আমি। আরে আমি মজা করে বললাম, তুই এত সিরিয়াস নিলি কেন? তো ঠিক আছে, আচ্ছা আমরা আজ থেকে তুই করে না তুমি করে বলবো, ঠিক আছে? কেন তুই করে বললি কি সমস্যা? তুই তুমি করে বলবি নাকি? আচ্ছা বাবা বলবো। এত রাগ কেন করো, ভয় করে না বুঝি? এভাবে বেশ অনেকক্ষণ কথা বললাম। কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরি করে উঠলাম, দেখে আম্মু বকা দেওয়া শুরু যে আজ তোর বিয়ে আর তুই এত দেরি করে ঘুম থেকে উঠিস, তোর তো সব কাজ শেষ। মায়ের বাসায় বসে আছি বিকেলবেলা, আমার সব বন্ধুরা আমার পাশে বসে আমাকে এটা ওটা বলছে। কিছুক্ষণ পরে মায়া আসলো, এসে আমি ওর দিকে তাকিয়ে আছি। তখন ভাই ওটা তোরই বউ, হা করে তাকিয়ে না থেকে মুখ বন্ধ কর। আমি নিলয়ের কথা শুনে ওর পেটে হালকা ঘুষি দিলাম। কিছুক্ষণ পরে বিয়ের কাজ সম্পূর্ণ হলো, কিন্তু বউকে নিয়ে যাওয়ার সময় বাঁধলো আর এক ঝামেলা। বউ বিদায়ে মায়ের মা বাবা সবাই কান্না করছে, কিন্তু মায়া তো কান্না দূরের কথা, চোখ থেকে এক বিন্দু পানি পড়লো না। ওর কানে কানে বললাম, একটু তো কান্না কর, না হলে সবাই কি ভাববে? আরে কান্না আসছে না তো, তাও চেষ্টা করছি। কোনো মতে এইসব শেষ হলো আর বউ নিয়ে বাড়ি আসলাম। এসে সবাইকে নিয়ে ব্যস্ত, আমার কারো চিন্তা নাই। আর তাই আমি ছাদে গেলাম। গিয়ে কিছুক্ষণ পরে কেউ, তো এখানে আমাদের অসহায় বর, যাও বর যাও, তোমার বউ অপেক্ষা করছে। আর হ্যাঁ, বিড়াল ভালো করে মারিস। ওদের তো সব কয়টা পালিয়ে গেল। আমি বাসের ঘরে বাইরে দাঁড়িয়ে আছি, ভয় করছে। তখন কি হলো? এখানে কি? ভেতরে যা। ভয় করছে। সবাই ধর তো, ধরে বাসর ঘরের ভেতরে ঢোকা। সবাই মিলে আমাকে বাসর ঘরে ঢুকিয়ে চলে গেল। আমি দরজা আটকে সামনে তাকিয়ে দেখি মায়া আমার সামনে আমাকে পাশ হয়ে সালাম করলো। আমি নতুন জীবন শুরু করার আগে চলো আল্লাহর কাছে দোয়া করে নেই। মায়া গাড় নাড়িয়ে হ্যাঁ বলল। আমরা আল্লাহর কাছে নতুন জীবনের জন্য দোয়া করে আমি বিছানায় এসে বসলাম। তখন মায়া আমাকে বিছানায় শুয়ে দিয়ে আমার উপর বসে পড়লো। হেই, কি করছিস? আজ তোকে ধর্ষণ করব। নিজের স্বামীকে ধর্ষণ করবি? লজ্জা করে না তোর? এই কেউ বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। মায়া আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল এবং কিস করতে লাগলো। কিছুক্ষণ পরে পাগলের মতো করে সারা আমাকে কিস করতে লাগলো। আমি ওকে জোর করে ছাড়িয়ে হাবাতে হাবাতে বললাম, থাম। আজ কোনো থামাথামি নেই, চুপ। আমি শেষ। আমি খেয়ে ছেড়ে দেওয়া মালটা অবশেষে আপনার কপালে জুটলো ভাইয়া। আফসোস করে কথাটা বললাম পাত্রকে। মানে? মানে 1000 টাকার বিনিময়ে আপনার হবশ্রীর সাথে। নাউজুবিল্লাহ, এসব মুখে বলতে পারছি না। তবে আপনি বিয়েটা করতে চাইলে করে ফেলেন, এমনিতে কোনো সমস্যা নেই। মেয়েটা ভালোই, সুখী হবেন আপনি। ওর 2 স্তনের মাঝখানে তীর দেখলে বোঝা যায়। বিয়ে করলে তো ঠকে গেলেন। এক নাগালে কথাগুলো বলে চলে আসলাম আমি। এরপর কি হবে সেটা তো বুঝতেই পারছেন। বিয়েটা ভেঙে গেল। নীলার আব্বু মাথায় হাত দিয়ে চিন্তিত স্বরে বললেন, এই নিয়ে তিনটে বিয়ে ভেঙে গেল, কে করছে এমন, আর কেনই বা করছে? অন্যদিকে নীলার ফোনে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এলো। বেলকনিতে এসে আমাকে উদ্ধার করেন মহারানী। সাথে সাথে নীলা বেলকনিতে যায় আর একটা নীল রঙের খাম দেখতে পায়। খামটা রুমে এসে খুলে দেখে খামের ভেতরে একটা চিঠি, আর চিঠিতে লেখা, এবার খুশি তো পাগলি আমার। সাথে সাথে নীলা সেই অচেনা নাম্বারে কল করে, কিন্তু ফলাফল শূন্য। ফোনটা বন্ধ। অনার্স পড়ুয়া মেয়ে নীলা, দেখতে শুনতে ভালোই, তাই পাত্রপক্ষ একবার দেখাতেই পছন্দ হয়ে যায়। কিন্তু বিয়ের দিন কেউ একজন বিয়েটা ভেঙে দেয়। এই নিয়ে নীলার বাবার চিন্তার শেষ নেই। বুঝলে সালেহা, আজ আবারও নীলামাকে দেখতে আসছি। এবার মেয়ের বিয়ে আমি দিয়েই ছাড়বো। নীলার মাকে উদ্দেশ্য করে কথাটা বলে নীলার বাবা। আর কত বলবে একটু আমায়? বারবার মেয়ের বিয়ে ঠিক করে কি লাভ বলো তো? উল্টো মান সম্মান যা আছে সব শেষ। আমি বলি কি, এখন বাদ দাও না গো এইসব। মেয়েটা পড়ালেখা শেষ করুক, তারপর না হয় দেখা যাবে। আর মেয়েটাও এখন বিয়ে করতে চায় না। এই শেষবারের মতো একটা চেষ্টা করতে দাও সালেহা। এবার না হলে মেয়ের জন্য আর সম্বন্ধ দেখবো না। সে তোমার যা ইচ্ছে করো। আবারও নীলাকে দেখতে এসে পাত্রপক্ষের পছন্দ হয়েছে। নীলার বাবা
এবার নীলার বিয়ে নিয়ে দেরি করতে চান না, যদি ভেঙে যায় সেই ভয়ে। এবার তিনি বলে দিলেন বিয়েটা 3 দিনের ভেতরেই হওয়া চাই। পাত্রপক্ষ রাজি হয়ে গেল। নীলা আজ মায়ের সাথে বিয়ে শপিং করতে যাচ্ছে। নীলা তো বেজায় খুশি, প্রতিবার ফ্রিতে শপিং হয়ে যায় আর মজাও, বাট বিয়েটা তার করতে হয় না। শপিং শেষে বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে কাপড় শুকাতে ছাদে গেল। ইস, প্রতিদিন ছাদে উঠলেই পাশের বাসার বজ্জাত আয়নটা আমাদেরকে ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকে। দেখলেই মনে হয় তাজা মাছটা উল্টে খেতে জানে। ভেতরে ভেতরে বজ্জাত একটা লুচ্চা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। দেখতে দেখতে নীলার বিয়ের দিন চলে আসলো। নীলা তো লাল টুকটুকে লেহেঙ্গা পরে বেশ আয়সী ভঙ্গিতে বসে আছে। সে তো নিশ্চিত এবারও বিয়েটা ক্যান্সেল। নীলার মা নীলার জন্য খাবার নিয়ে আসলেন। সেই খাবার নীলা বেশ তৃপ্তি করে খেলো। শুধু শুধু লজ্জা পেয়ে কী লাভ, বিয়েটা তো আর হচ্ছে না। একদিকে ভালোই হয়েছে, মাঝে মাঝে একটু ভালো খাবার দাবার আর আড্ডা ফ্রিতে পাওয়া যায়। অন্যদিকে নীলার বাবা লজ্জা শর্মার মাথাকে বরের পাশে লেপ্টে বসে আছেন। এবার যে করে হোক মেয়ের বিয়ে দিতেই হবে, আর বিয়ে ভেঙে দেওয়া যাবেই না। আঙ্কেল, আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা বাবা, যাও, সাবধানে যেও। পাত্র ওয়াশরুম থেকে বের হতে না হতেই আবার সেই ছেলের দেখা। কি ভাইয়া, বিয়ে করতে চলে এসেছেন আর আমায় একবার দাওয়াতও করলেন না? এই কে আপনি? বলতে পারেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী, যে আপনাকে ঠকে যাওয়া থেকে রক্ষা করতে এসেছে। মানে আপনাকে ঠকানো হচ্ছে। কি বলতে চাইছোটা কি? আপনার হবু বউয়ের নামের নিচে একটা খুব সুন্দর তিল আছে, বুকের মধ্যেও আছে। এবার জিজ্ঞেস করেন আমি জানলাম কি করে? হ্যাঁ তাই তো, আপনি জানেন কি করে? আচ্ছা মশাই, আপনি কি জানেন আমার হবু স্ত্রীর আগে আরো 3 বার বিয়ে ভেঙে গেছে, তাও আবার বিয়ের দিন? কই না তো, আর কেন বিয়ে ভেঙে গেছে? এই তো আসলেন কথায়, ঠিক এখানেই আপনাকে ঠকানো হয়েছে। এবার আপনি বলেন, মেয়ের কোনো দোষ না থাকলে কি বিয়ের দিন পর বিয়ে না করে চলে যায়? আর রইল বিয়ে ভাঙার কথা, সেটা আপনি না হয় আপনার প্রিয় হবু শ্বশুর মশাইকে জিজ্ঞেস করুন। আর এটাও ভেবে দেখবেন আপনার শ্বশুর মশাই সবসময় আপনার সাথে কেন লেপ্টে আছেন, যাতে কেউ আপনার সত্যি কথাটা বলতে না পারে। তাই তো এখন আমি চললাম, কিন্তু হ্যাঁ, বাকিটা আপনি বুঝে নেন। পাত্র তো ওয়াশরুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বিয়ে করবে না বলে বেরিয়ে গেল। কারণ জানতে চাইলে বলল মেয়ের মধ্যে সমস্যা রয়েছে, তাই এই মেয়েকে বিয়ে করা যাবে না। আবার সেই অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো, জানালাটা খুলুন মহারানী। জানালাটা খোলার পর আবারও নীল রঙের একটা খাম পেল, আর খামের ভেতর একটা চিঠি। তাতে লেখা ছিল খুশি তো রাগিনী। লেখাটা পড়ে নিজের অজান্তে হেসে উঠল নীলা। বিড়বিড় করে বলতে লাগলো, কে এই ছেলে যে আড়াল থেকে এত খেয়াল রাখছে? আচ্ছা, এই ছেলেটা আবার আরফান না তো? না, ও হবে কি করে, ও বজ্জাত একটা। সন্ধ্যাবেলা নিচে নেমে মা বাবাকে চিন্তিত দেখে নীলা বলল, আম্মু আব্বু, তোমরা তো চিন্তা করো না তো, আমি আগে পড়ালেখা শেষ করি, তারপরে দেখবে ছেলেরা আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কথাটা সেটা নয় রে মা, আসল কথা হলো কোনো বজ্জাতটা তলে তলে আমাদের এত ক্ষতি করছে। ওকে একবার পেলে ফ্যানের সাথে ঝুলিয়ে পায়ের নিচ থেকে চেয়ারটা সরিয়ে নিতাম। মা, নীলা ছাদ থেকে কাপড়গুলো উঠাই আনবি? আচ্ছা আম্মু। নীলা কাপড় আনতে সাথে গেল। আবারও সেই আমাকেই দেখে। বিল্ডিং দুটি পাশাপাশি থাকা দুটি আলাদা ছাদ বলে মনে হয় না, মনে হয় একই ছাদ। কি ছেলে রে বাবা, এ কি সারাদিন রাত এই ছাদেই থাকে? যখনই আসি, কেউ থাকুক আর না থাকুক, এই থাকবি। নীলা তড়ি মেরে বলল, এই যে হ্যালো, শুনছেন? আমাকে বলছো? জি, আপনাকেই বলি। আপনার কি কোনো কাজ নেই? যখনই আসি তখনই আপনাকে ছাদে দেখি। আমার কোনো কাজ নাই, তাই তোর বাপের ছাদে এসে বইসা থাকি। বলি আমার ছাদ আমার যখন ইচ্ছা আসবো, তোর বাপের কি? অরফানের বাচ্চা, বাবা তুলবি না, নাহলে চোখ তুলে না ফুটবল খেলবো। সালেহের মাইয়া, তোর ভাগ্য ভালো তোর বাপের নাম জানি না, নইলে তার নাম ধরে কইতাম। কুত্তার বাচ্চা, তোরে আমি খাইয়া ফেলামু। জানো, নেক্সট কথা হবে সামনাসামনি, ফেস টু ফেস, আই টু আই, বলেই চোখ মেরে বললাম। নীলা তোর আগে গজগজ করে ছাদ থেকে কাপড় নিয়ে নিচে নেমে গেল। মায়ের রুমে কাপড় রেখে নিজের রুমে এসে যখন জানালা বন্ধ করবে, তখন আবারও জানালার পাশে আরেকটি নীল খাম দেখে চোখ আটকে যায়। খামটা হাতে নিয়ে জানালা বন্ধ করে দেয়। তারপর খামটা খুলে আর তার ভেতরে আরেকটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, মহারানী, চিঠিটার সাথে এভাবে কথা বলো না, আমার যে বড্ড হিংসে হয়। নীলা আবারও ভাবতে থাকে, কেউ যে সবসময় আমাকে নজরে নজরে রাখে,
চিঠিটা পড়ে এটা তো নিশ্চিত হলাম যে ওই খামেরালে লোকটা আরফান নয়। নীলার ভাবনা ছেদ পড়ল তার মায়ের ডাকে। ওই নীলা, জি আম্মু। কাল তোকে দেখতে আসবে, সকাল সকাল ঘুম থেকে উঠিস মা। আম্মু আবারও তোমরা এইসব শুরু করেছো? আমি বলেছিলাম না আমি এখন বিয়ে করবো না। শুধু শুধু আমাকে সবার সামনে ছোট করে কি মজা পাও বলো তো? না, এবার আর মান সম্মান যাবে না। এবার বোধহয় বিয়েটা হয়েই যাবে। ওই যে পাশের বাসে আরফান আছে না, ওই কালকে আসবে ওর মাকে নিয়ে তোকে দেখতে। ও তো সব জেনে শুনেই আসছে। আম্মু কি বললে? আরফান মানে ওই বজ্জাতটা? না না, আমি আর বিয়ে করতে পারবো না। সে কি রে, ও বজ্জাত হবে কেন? দেখতে শুনতে কি ভালো ছেলে, সরকারি চাকরি করে, নিজস্ব বাসা বাড়ি গাড়ি সব আছে। তাহলে তুই বিয়ে করবি না কেন? না আম্মু, তাও আমি ওকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? তুই করবি, তোর বাপ করবে। হ্যাঁ গো আম্মু, কালকে তো আরফানের মা আসছে না আমাকে দেখতে? হ্যাঁ। তাহলে এক কাজ কর, আব্বুকেই বরং তুমি বলো আরফানের মাকে বিয়ে করতে। বলেই নীলা হেসে দিল। নীলার মা রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর নীলা মনে মনে ভাবলো, ধুর, রাজি হয়ে যায়, দেখতেই তো আসে, বিয়েটা তো আর হচ্ছে না। আমি জানি খামেরালের অচেনা সেই তুমিটা আমার বিয়ে হতে দেবে না। সকালবেলা নীলার আম্মুর ডাকে নীলার ঘুম ভাঙে। কি গো আম্মা, তো সকাল সকাল ডাকছো কেন? ডাকি কি আর, এমনি কাল তোকে বলিনি আজ তোকে দেখতে আসবে। এখন ওঠ, উঠে বিছানাপত্র গোছা। বিছানা গোছাবো কেন? গোছাবি কেন মানে? তোকে না দেখতে আসছে। আম্মু, আরফানরা কি আমাকে দেখতে আসছে নাকি বিছানা? তোর সাথে এত কথাই পারবো না। তোর ইচ্ছে হলে গোছাইস, আমি গেলাম, ওদিকে অনেক রান্না বান্না বাকি আছে। আজব তো, ওরা আমাকে দেখতে আসছে নাকি খেতে আসছে বুঝলাম না তো। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। নীলার মা আর বাবা মিলে সবকিছু একদম গোছগাছ করে পিকনিকে। এরই মধ্যে আরফানরা চলে আসলো। আরফানের মায়ের তো খুব পছন্দ হয়েছে নীলাকে। তিনি তো বলেই বসলেন, আপনাদের আপত্তি না থাকলে মেয়ে আমি আজই নিয়ে যাব বৌমা করে, নয় বরং আমি আমার বাড়ির মেয়ে করে। নীলার বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, এমন করে বিয়ে দিতে তার বাবাও নারাজ, কিন্তু মা রাজি হয়ে গেলেন। আবার যদি বিয়েটা ভেঙে যায় সেই ভয়ে নীলার বাবা নীলার মাকে আড়ালে নিয়ে বললেন, এবার আর নীলার বিয়ে ভাঙবে না। আরফানকে তিনি কিছুতেই একা ছাড়বেন না, প্রয়োজন হলে আমার সাথে তিনি ওয়াশরুম অবধি যাবেন। নীলার মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। নীলার মা বাবার কথা অনুযায়ী তারা 7 দিন পর নীলার বিয়ে ঠিক করলেন। দিয়ে ডেট ঠিক করে আরফানরা চলে গেল। যাওয়ার সময় আমি নীলার কানে ফিস করে বলে গেলাম, একবার তো বিয়েটা হোক, তারপর দেখবে এতদিনের গালাগালি সব সোদে আসলে ওসুল করব। কিছুক্ষণ পরে নাম ঠিকানাহীন একটা পার্সেল এলো। উপরে শুধু নীলা লেখা ছিল। রুমে যে নীলা ভাবতে থাকে, কে দিতে পারে এই গিফট বক্স। ভাবনার মধ্যে মোবাইলটা টুন শব্দ করে বেজে উঠেছে। সেই অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। কি এত ভাবছো বলো তো, একবার খুলে তো দেখো। নীলা পার্সেলটা খুলে দেখে, তাতে রং বেরঙের অনেকগুলো চুড়ি আছে, আর তার পাশে ছোট একটা চিরকুট। চিরকুটটা হাতে নিয়ে দেখে তাতে লেখা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে একটা চিরকুটে তোমার উত্তর লিখে ঘড়ির মাধ্যমে উড়িয়ে দাও, আমি বুঝে নেব। নীলা আবারও ভাবনায় ডুবে যায়। সম্পূর্ণ অচেনা অদেখা লোককে কি ভালোবাসা যায়? সে কি উত্তর দেবে এই চিঠির? অবশ্য যে আড়াল থেকে এত খেয়াল রেখেছে সে খারাপ হবে না নিশ্চয়। তাহলে কি বলেন, ঘড়িটা উড়িয়ে ফেলি? বিকেলবেলা নীলা দোকান থেকে একটা ঘড়ি কিনে বাসায় নিয়ে এসে একটা চিঠি লিখে সেই ঘড়ির সাথে বেঁধে ছাদে নিয়ে গেল। সেই ঘড়ি ওড়াবে। অমনি পাশের ছাদ থেকে নীলাকে উদ্দেশ্য করে আরফান বলে উঠল, এরে নাহি, আমার বউ মানে তোর ভাবি কার আকাশে ঘড়ি ওড়ায় রে? জানি না ভাইয়া। আরে এই বজ্জাত, আজ আবার এই বলদটাকে কই থেকে জোগাড় করে আনলে? অবশ্য বজ্জাত যেখানে বলদ তো সেখানেই থাকবে, এসব জোগাড় করতে হয় নাকি? নাহিদ, ঢিল মাইরা তোর ভাবের ঘড়িটা ফটো করে দে। ভাইয়া, ঘড়ি ফুটো করতে যা ভাবির মাথা ফুটো করে ফেলছি। শুয়োর, আমার কলেজে হাত দিলি কেন? এক্ষুনি মেডিসিন নিয়ে আয়। বলে নীলা কেঁদে নিজের রুমে চলে গেল। ফোনে আবারও মেসেজ আসলো, সরি, আমার জন্য তুমি ব্যথা পেয়েছো। এটা হবে জানলে আমি তোমায় ঘড়ি উড়ানোর কথা কখনোই বলতাম না। মেসেজটা পেয়ে নীলার মন যেন এক নিমিষে ভালো হয়ে গেল। অন্যদিকে আমি নীলার জানালায় একটার পর একটা ঢিল মারছি। এই কি সমস্যা কি আপনার? হ্যাঁ, মাথায় ব্যথা দিয়ে শান্তি হয় নাই বুঝি?
এখন আসছেন আমার জানালার কাঁচ ভেঙে আমার শান্তি নষ্ট করতে? এমনিতেই ছিলাম কি রোমান্টিক ভাবনার মধ্যে, দিলি তো জলটা ঢেলে আমার। এক্ষুনি ছাদে এসো। আসবো না, কি করবি? আসো বলছি, তোমার মেডিসিন লাগাতে হবে তো। লাগবে না আমার মেডিসিন, তুই যা তো পচ্ছা। ঠিক আছে, আসতে হবে না। আমি আবার কারোর সাথে জোর করে কিছু করতে চাই না। কেউ নিজে থেকে না আসলে আমার আর কি করার আছে? আমিও জানালায় ঢিল মারবো। এই একদম আমার জানালায় ঢিল মারবি না, বলে দিলাম। আমার বাপের জায়গায় বসে আমার যেদিকে দু চোখ দেয় সেদিকে ঢিল মারবো, তাতে কারোর জানালার কাজ ভাঙলে আমি কি করব? নীলা বেশ ভালোই বুঝতে পেরেছে আমার সাথে কথায় পেরে উঠবে না, তাই আসি বলে ছাদে এলো। অন্যদিকে আরফান ও তাদের বিল্ডিং এর দেয়াল টপকে নীলাদের ছাদে এলো। আমার কাছে দিন, আমি নিজে লাগিয়ে নিতে পারবো। হ্যাঁ, দেয়াল টপকে কি এসেছি শুধু মেডিসিনটা তোমার হাতে দিতে? একদম কথা বলবে না, চুপ করে দাঁড়াও, আমি মেডিসিন লাগিয়ে দিয়েছি। আমি পারবো তো। বললাম না চুপ করে থাকতে, কোনো কথা না বলতে। আমি নীলার কপালের ওপর আলতো করে হাত রেখে চুলগুলো সরিয়ে দিলাম, তারপর মেডিসিন লাগিয়ে দিলাম আর বললাম, এখন যাও আর গিয়ে রেস্ট নাও। এই বাচ্চাটাও কি কেয়ার করতে জানে? ইস, কি মায়া মায়া, চাউনি দেখলেই পুরো ফিদা। এমন করে তো ওর চোখের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা কোনোদিন দেখার চেষ্টাই করিনি। তবে আজ কেন এই ভালোবাসায় ডুবে যেতে ইচ্ছে করছে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এসব আমি কি ভাবছি? আমি তো খামিনারের অচেনা সেই তুমি ঠিকই ভালোবাসি, যাকে চিনি না জানি না তাকে কি করে ভালোবাসতে পারি? তবে কি আমি আরফানকে না খামিনারের অচেনা তুমিটা কি? না, আমি কাকে ভালোবাসি? দুজনকে? না, এটা কি করে সম্ভব? কি হলো? আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে কি দেখছো? আমার কথা নীলার ভাবনা ছেদ পড়লো। নীলা বলল, কি কই কিছু না তো। তাহলে যাও, নিচে যাও, আর জানালায় ঢিল মারার জন্য আই এম সরি। দোষ করে কি মাছ চাইতে এসেছে? বলেই নীলা রুমে চলে গেল। অনেকদিন হলো কলেজের ফ্রেন্ডদের সাথে কথা বলা হয় না। নীলা তার সকল ফ্রেন্ডের সাথে কথা বলল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব তো ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমার যে কেউ নেই, কার সাথে মনের আনন্দে ভিজবো? তার চেয়ে বরং তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। নীলা ঘুমিয়ে গেল, আর ঘুমটা ভাঙল সকাল 9টায়। ড্রয়িং রুমে আসতেই বেলটা বেজে উঠল। নীলার মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, নীলা, দরজাটা একটু খুলে দেখ তো কে এসেছে। নীলা দরজা খুলে কাউকে দেখতে পেল না, কিন্তু দরজার সামনে এসে একটা পার্সেল রাখা, আগের বারের মতোই নাম ঠিকানাহীন। নীলার বুঝতে বাকি রইল না পার্সেলটা কে পাঠিয়েছে। রান্নাঘর থেকে আবারও নীলার মা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছে রে নীলা? কেউ না মা। তাহলে বেল কে চাপলো? ওই, আমার নামে একটা পার্সেল এসেছে। কে পাঠিয়েছে রে? আমার এক বন্ধু। বলি নীলা নিজের রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিল, তারপরে বক্সটা খুললো। ওমা, অনেকগুলো ডিজাইনের কানের দুল। আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? এতগুলো কানের দুল, এত সুন্দর সুন্দর সবগুলো। আবারও ফোনটা টুন শব্দ করে বেঁচে উঠল। আবারও মেসেজ আসলো, কি পছন্দ হয়েছে তো? পছন্দ হলে সব কানের দুলের নিচে একটা চিরকুট পাবে, সেটি বের করো। নীলা সব কানের দুল সরিয়ে চিরকুট খুঁজতে লাগলো। হ্যাঁ, পেয়েছে। চিরকুটে লেখা, আমার সাথে দেখা করতে চাইলে আজ বিকেলে ফানুস ওড়াও। কবে দেখা হবে সেটা পরে জানিয়ে দেব। নীলার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। এতদিন পর তার অপেক্ষার অবসান ঘটবে। মনে মনে কত কিছু ভাবছে নীলা। এবার তো আপনাকে পাই, তারপরে মজা দেখাবো, আড়াল থেকে ভালোবাসা বের করব। ইস, আমার বুঝি কষ্ট হয় না আপনাকে দেখার জন্য? সে যাই হোক, এখন আমি ফানুস কই পাবো? আবার সেই দোকানে যেতে হবে। নীলা নাস্তা করে দোকানে চলে গেল ফানুস কিনতে। অনেক যাচাই বাছাই করে নীল রঙের একটা ফানুস কিনলো। এবার শুধু বিকেলের অপেক্ষা, তারপরই ফানুস উড়াবে। নীলার সময় যেন যাচ্ছেই না। ঘড়ির কাঁটাটাও না আজ ঘুরছেই না, সময়টা কেমন যেন থেমে গেছে। অন্যদিকে ধীরে ধীরে নীলার বিয়ের তারিখ চলে এসেছে, সেদিকে নীলার খেয়ালই নেই। অবশেষে বিকেল হলো। নীলা ফানুস নিয়ে ছাদে গেল। আবারও আমি ছাদে বসে আছি। এই সারাক্ষণ ছাদে কি করে? আমাকে ফলো করছেন তো? আমি নীলাকে ঠিকই ফলো করি, কিন্তু আপনারা আমায় ফলো রিয়াক্ট করেন না। যারা এরকম করেন তাদের বিয়ে হবে না। নীলা আমাকে দেখেও না দেখার ভান করে ফানুস নিয়ে ছাদের অন্যদিকে চলে গেল। নাহিদ ভাই আমার, তোর ভাবির কি মাথায় প্রবলেম আছে রে?
কেন ভাই? কাউকে কি দিন দুপুরে ফানুস ওড়াতে দেখেছিস? আসলে ভাই, ভাবি আপনারে খুব ভালোবাসে, তো তাই আপনারে দেখার জন্য নানান বাহানায় ছাদে আসে। ও তাই বল, আমি আরো কি না কি ভাবলাম। তোদের মতো ফ্রিতে ডবল বলদ দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। নাহিদ, তোর ভাবির কি হইল রে? বলদ কইছে ভাই। হোফ হালা, আমার মতো স্মার্ট ছেলে ও বলদ কইল কেমনে? নীলা মুচকি এসে নিচে চলে গেল। অন্যদিকে নীলার মা গয়নার বাজার খুলে বসেছেন। একটি মাত্র মেয়ে ওনার, সেই মেয়েকে কি দেওয়া যায়? বিয়ের মাত্র আর 5 দিন বাকি। নীলা আবারও সেই খামের অপেক্ষায় আছে। কি লেখা থাকবে সেই খামে? ভাবতে ভাবতেই নীলা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নীলার খাট নড়া দিয়ে উঠল। নীলা ঘুমিয়ে গেল। বাইরে ধমকা হাওয়া বয়ে যাচ্ছে। অতিরিক্ত হাওয়ার ফলে জানালাটা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে। জানালার বাইরে কিছু একটা অবয়ব হাঁটছে, সাদা কাপড়ে মোড়ানো। নীলা ভয়ে শিউরে উঠল। তার মধ্যে আবার লোডশেডিং। ভাগ্যিস হাতের কাছে টর্চটা ছিল। নীলা টর্চটা জ্বালিয়ে দেখতে লাগলো লোডশেডিং হওয়ার কারণ। সব রুমে কারেন্ট আছে, কিন্তু নীলার রুমে নেই। ওমা, আমার রুমের সব কারেন্টের ওয়্যার খোলা কেন? জানালার পাশে যেতেই দেখতে পেল কিছু একটা অবয়ব সিঁড়ি বেয়ে ছাদে উঠছে। নীলা তো ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। না, ভয় পেলে চলবে না, আমায় দেখতে হবে এই অবয়বটা কিসের। নীলা যখন পেছনে নেবে তখন দেখলো তার জানালার পাশে ইয়া বড় বড় পরপর 3টে ফ্যান চালু করে রাখা হয়েছে, যার ফলে জানালা দিয়ে এমন হাওয়া বইছে। এসব পরে দেখবো, আগে ওই দুষ্টু অবয়বটাকে ধরে তো ফেলি যে এসব করেছে। নীলা টর্চ জ্বালিয়ে কোনো রকম ছাদের দিকে এগোচ্ছে। এখন আর ভয় নেই, কারণ সে তো জানে এটা কোনো ভূতের কাজ নয়। ভূত তো আর ফ্যান দিয়ে হাওয়া দিবে না। ছাদে পা রাখতেই ঠাসা শব্দ করে চারদিক থেকে ফুলঝুরি এসে পড়লো নীলার ওপর। সাথে সাথে লাইটটা জ্বলে উঠল। নীলা প্রথমে তো ভয় পেয়ে যায়, তারপর চোখ ডলতে ডলতে চারদিকে তাকালো। চারটা কেউ খুব সুন্দর করে সাজিয়েছে। এমন করে আগে কখনো ছাদটা সাজানো হয়নি। ছাদে যে পাশে বাগান করা ছিল সেই বাগানের পাশ দিয়েই যেন নীল কাপড় দিয়ে ঢাকা। একবার দেখি তো কে। নীলা কাপড়টা সরাতেই দেখলো খুব সুন্দর একটা কেক রাখা, আর তার পাশেই রাখা আরেকটি গিফট বক্স। কেকে খুব সুন্দর করে লেখা রয়েছে হ্যাপি বার্থডে নীলপরি। নীলা তো রীতিমতো অবাক, তার জন্মদিন অথচ তারই মনে নেই। কে এত সুন্দর করে আমায় উইশ করলো? আচ্ছা, এটা কোনো স্বপ্ন নয় তো? নীলা নিজের হাতে চিমটি কাটে। না, এটা তো কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। চারদিকটা কি সুন্দর করে হার্ট বেলুন দিয়ে সাজানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা 7 বাজে। কে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এত ভয় দেখিয়ে ছাদে নিয়ে আসলো? আচ্ছা, এসব ভাবাভাবি পরে হবে, আগে কেকটা তো কেটে নিই। ছুরিটা কই? পুরো টেবিল খুঁজে অবশেষে গিফট বক্সের নিচে পেলাম, সাথে একটা চিরকুট। তাতে লেখা সব কেক একা নিজেই সাবার করে দিও না, আমার জন্য একটু রেখো, আমি এসে খেয়ে নিব। নীলার আর বুঝতে বাকি নাই, হ্যাঁ এটাই সেই খামের আড়ালের লোক। এই তো সুযোগ তাকে দেখার। নীলা তাড়াতাড়ি কেক কেটে কিছুটা খেয়ে বাকি রেখে সিঁড়ির আড়ালে লুকিয়ে পড়ল। তৎক্ষণাৎ একটা মেসেজ আসলো, যা দুষ্টু, আড়ালে লুকিয়ে কি দেখো? এখন তো আমি দেখা দেব না, তুমি না গেলে আমি খাবই না। এবার তুমি বলো, তুমি কি চাও আমি না খাই? চা বাবা, আমি লুকিয়ে আছি এটাও বুঝলো কি করে? ধ্যাৎ, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, আমি না গেলে তো ও আসবেও না। নীলা যেই রুমের দিকে অগ্রসর হলো অমনি, হেমা, এখানকার ইয়া বড় বড় 3টা ফ্যান কোথায় গেল? এটি কি কোনো ভূতের কাজ নাকি? ভাবতে কেমন যেন মাথাটা ঘুরছে। নীলা আর কিছু ভাবতে পারছে না, গিফট বক্সের হাতে নিয়ে রুমে চলে এলো। বক্সটা খুলে দেখলো খুব সুন্দর একটা নীল গ্রাউন্ড ফ্রক, সাথে চড়ি, টেপ, জুতো, কানের দুল, গলার মালা, সব কিছুই নীল। সাথে নীল একটা চিরকুটো, তাতে লেখা কাল সন্ধ্যাবেলা এগুলো পরো। সবগুলাই নীলার খুব পছন্দ হয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখলো 12টা 40 মিনিট। এখনো অনেক রাত। এত রাত জেগে শুধু শুধু চেহারা খারাপ করাছে, বরং একটু ঘুমিয়ে নেই। নীলা ঘুমিয়ে পড়ল। সকাল 8টায় ঘুম ভাঙলো। না, ওর জন্মদিন উপলক্ষে কোনো আয়োজনই হচ্ছে না। আয়োজন হলে তো বুঝতো। আয়োজনের ছিটে ফোটাও নেই। আমার যে আজ জন্মদিন এটা কারো মনে নেই। বাহ, এই আমি তাদের একমাত্র মেয়ে। বাইরের মানুষ ঠিকই আমার জন্য জন্মদিনের কথা মনে রাখে। এই রাগ মায়ের উপর ঝালো নীলা। শুধু শুধু মায়ের সাথে ঝগড়া করে দরজা বন্ধ করে বসে আছে নীলা। হঠাৎ ফোনটা বেজে উঠল। কল রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল, নীলা, তোমার নানি খুব অসুস্থ, বোধহয় আর বাঁচবে না, তোমরা তাড়াতাড়ি চলে আসো তোমার নানু বাড়ি। নীলা দৌড়ে তার আম্মুর কাছে গেল।
আর সবটা বলল। নীলার মা কথাগুলো শুনে তাড়াতাড়ি করে নীলার আব্বুকে ফোন দিয়ে বললেন উনি যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেন বাড়ি চলে আসেন। এক্ষুনি তাদের নীলার নানু বাড়ি যেতে হবে। মিনিট 20 মধ্যে নীলার বাবা গাড়ি নিয়ে চলে আসলেন, রওনা দিলেন নীলার নানু বাড়ির উদ্দেশ্যে। নীলার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ওর নানু ওকে খুব ভালোবাসেন, আর নীলাও। নীলা গাড়ির মধ্যে বসে প্রার্থনা করে চলেছে। ঘন্টাখানেক পর তারা তাদের গন্তব্যে পৌঁছালো। দিন দুপুরেও বাড়িটি কেমন শুনশান নিস্তব্ধ, যেন ভেতরে কেউ নেই। আস্তে আস্তে নীলারা ভেতরে ঢুকলো। কি আশ্চর্য, দিন দুপুরেও বাড়িটা এমন অন্ধকার কেন? মনে হচ্ছে এটা কোনো ভূতের বাড়ি। এই পুরোপুরি কই গেল? আম্মু, বুড়িটার কিছু হয়নি তো আবার? বলেই টলমল চোখে মায়ের দিকে তাকালো নীলা। দাঁড়া, আমি লাইটটা আগে জ্বালিয়ে নিই, পরে দেখছি। নীলার আম্মু লাইট অন করতেই একসাথে সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার দিয়ে উঠল। নীলার চারপাশে আরফানের আম্মু, নীলার নানা নানি সহ নীলার বন্ধু বান্ধব সবাই, সাথে নীলার মা বাবাও। নীলা তার নানুকে সুস্থ দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এসব কি হচ্ছে? এটা কি আম্মু? এভাবে কেউ উইশ করে? আমি টেনশনে পুরো যায় অবস্থা, আর তোমরা মজা নিচ্ছ। আমাকে জন্মদিন সেলিব্রেটের জন্য এখানে নিয়ে আসছো, সেটা আগে বললে কি হতো? আগে বললে সারপ্রাইজটা তো থাকতো না। এই সব বুদ্ধি আরফানের, আমরা কিছু জানি না। ধুর, এই দিনটা সেলিব্রেট না করে তোমরা চোর পুলিশ খুঁজতে লেগে গেছো। আগে কেকটা তো কাটো, তারপর জমিয়ে খাওয়া দাওয়া করবো। কি বলেন আঙ্কেল? একদম। নীলা কেক কেটে এক এক করে সবাইকে খাওয়ালো, আরফানের মাকেও, শুধু আরফান বাদে। তাতে আরফান একটু মন খারাপ করলো না। এ কি নীলামা, তুমি আরফানকে কেক দিলে না কেন? ওকেও খাইয়ে দাও। না, আমি খাওয়াবো না। ওর এমন বুদ্ধির এটা শাস্তি। আঙ্কেল, নীলা আমায় এখন কেক না খাওয়াক, বিয়ের পর তো খাওয়াবে, তাহলেই হবে। আর এই কেক থেকেও আমাকে কি দেবে? বরং আমি ওকে দেব না, এই পুরোটাই তো এখন আমার। বলেই কেক নিয়ে খেতে শুরু করলাম। আমার এমন অবস্থা দেখে সবাই খিলখিল করে হেসে দিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই ড্রয়িং রুমে চা খাচ্ছে, আর নীলা তার বান্ধবীদের নিয়ে গিফট বক্স খোলা শুরু করে দিয়েছে। কে কে দিল তা দেখতে। নীলার মা দিয়েছেন স্বর্ণের বালা, বাবা তো অনেকগুলো চকলেট আর আইসক্রিম, নানানি দিল তাদের হাতে তৈরি জামা কাপড়, অনেক সুন্দর করে বানিয়েছে শুধু নীলার জন্য। আয়নের মা দিয়েছেন গহনাবর্তী বক্স, আর নীলার বান্ধবীরা তো অনেকে অনেক নিত্য নতুন জিনিস দিয়েছে। এবার খোলার পালা আয়নের গিফট বক্স। এটা নিয়ে নীলাও তার বান্ধবীরা সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। ইরে নীলা, এই বক্সের দিকে অমন ভাবে তাকিয়ে কি দেখিস? খুলে ফেল বক্সটা। কিছু দেখছি না, শুধু ভাবছি এই এত বড় বক্সে হতচ্ছাড়া দিলটা কি? এটা কি একা খোলা যায়? আই হেল্প কর। ইয়া বড় বক্সটা খোলার পর দেখলো তার ভেতরে আরো একটি বক্স, সেটা খোলার পর তার ভেতরে আরেকটা বক্স, এভাবে একটার পর একটা বক্স বের হচ্ছে, আর নীলা ভুলে যাচ্ছে। গনে গনে 12টা বক্স খোলার পর নীলা হাঁপিয়ে উঠেছে। না, এটা মনে হচ্ছে লাস্ট, এটাই খুলতে হবে। বক্সের সাইজ দেখে তো মনে হচ্ছে এর ভিতরে কোনো রিং থাকবে। হতে পারে স্বর্ণের রিং। আরে না, ডায়মন্ডের রিং হবে। এত বড় লোক ওরা, তোকে স্বর্ণের রিং দেবে বলে মনে হয় না। খুলে তো দেখি। বক্সটা খুলে নীলা তেলাপোকা বলে চিৎকার করে নিচে থেকে আমি ছুটে আসি আর বলি, তেলাপোকাই তো, সাপ তো আর না, এতে তো চেঁচানোর কি হলো? বাচ্চা, এসব কি কেউ গিফট করে? আজকে দিতেই মাটি করে দিল। রাগে কটমট করে নিচে এলো নীলা। নিচে সবাই নীলার বিয়ের ব্যাপারে কথা বলছিল। তখন আরফানের মা বলল, ওহ নীলামা, এসেছো? আসো, আমার পাশে বসো মা। ভাই ভাবি শোনেন, নীলা এখানে যেমন আপনাদের মেয়ের মতো ছিল, ওখানে তেমনই আমার মেয়ের মতোই থাকবে। দরজায় বেল বাজাতে নীলা উঠে দাঁড়ালো। কেউ নেই, অথচ দরজার সামনে একটা গিফট বক্স রাখা। নীলা তো অবাক, ক্যামেরালের লোকটা তার নানুর বাসার ঠিকানা জানলো কিভাবে? তখন নীলার মা বলল, ওটা কিসের বক্সের নীলা? আসলে আম্মু আমার জন্মদিন উপলক্ষে আমার এক বন্ধু এটা পাঠিয়েছে। রুমে আসতেই দেখলো আমি বেশ আয়েশ করে বিছানায় শুয়ে আছি। এই যে উঠুন, এটা আমার বিছানা। এটা আপনার বাসা নয়, এখানে যা ইচ্ছে তাই করা যাবে না। এটা আমার বাড়ি না সেটা আমি জানি, আর এটাও জানি এটা তোমারও বাসা নয়, বরং এটা আমারই নানা শ্বশুরের বাড়ি। তো মেজাজটা গরম করে সর এখান থেকে এখনই। আমি এই গিফট বক্স খুলবো। কি গিফট বক্স? এটা আবার কে দিল জানো? আমার বয়ফ্রেন্ড। কি নাম তার? জানি না। হো হো করে হেসে দিলাম আমি আর বললাম, কি জানো না? আবার প্রেমিক বলছো? মাথা ঠিক আছে তো?
ইয়া, অবশ্যই আমার মাথা একদম ঠিক আছে। তবে কিছুক্ষণ যদি তুই এখানে থাকিস তাহলে তোর মাথা একদমই ঠিক থাকবে না, কারণ আমি আমার হাতের এই বক্সটা তোর মাথায় ছুঁড়ে দিয়ে ফুটা করে দেব। এরপরে তুই ভেবে দেখ তুই কি করবি। এখান থেকে যাবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? এখন তো যাচ্ছি, তবে সবটা পরে আমি পুষিয়ে নেব বলে দিলাম। বলে আমি চলে আসলাম। নীলা ওদের আগ্রহ নিয়ে বক্সটা খুলল। ওমা, এটা তো মস্ত বড় টেডি বিয়ার। অলরেডি প্রেমিকা আমার কত রোমান্টিক, আর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আস্ত বড় একটা আবার নাকি কি আর তেলাপোকা গিফট করে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসেই ঘুম, আর ঘুম অনেক ধকল গেছে আজকে। এমন করে কেটে গেল আরো 3টে দিন। কালে নীলার বিয়ে, আর আজই আবার একটা পার্সেল আসে নীলার নামে। নীলা পার্সেল নিয়ে চুপি চুপি রুমে গিয়ে দরজাটা আটকে দিল। বিয়ে বাড়ি বলে কথা, অনেক লোক এসেছে, যদি কেউ দেখে নেয় তাই। আবারও পার্সেল খুলে মাত্র একটা পায়েল পেল। ইস, পায়েলটা কত সুন্দর, কিন্তু এটা একটা কেন? আরেকটি কই? নীলার ভীষণ রাগ হচ্ছে, আর তার মধ্যেই আবার মেসেজ, দাদা লেখা। কি, একটা পেয়ে আমার উপর ভীষণ রাগ হচ্ছে তো? চিন্তা করো না, পরের বার আমার সাথে দেখা হলে আরেকটি দিয়ে দেব। তো আমরা দেখা করছি কাল রাত 10:30 ওকে? কাল রাতে দেখা কি করে করবো? কাল তো আমার বিয়ে হবে, আর রাতে তো বাসর। একথা আমি কিভাবে ওকে বলবো? হয়তো আগের বিয়েগুলোর মতো এবারেরটাও ভেঙে দেবে, তাই কাল দেখা করার কথা বলছে। সে যাই হোক, কাল তো ওর সাথে আমার দেখা হবে, এতেই আমি খুশি। আজ নীলার হলুদ সন্ধ্যা। আমার ইচ্ছে দুজনেই একই বাড়িতে এই অনুষ্ঠান হবে, তাই কেউ আর না করেনি। পাশাপাশি বসে আছি আমি আর নীলা। আমি একজনের সাথে চ্যাটিং করছি আর মুচকি মুচকি হাসছি। নীলা তো খুব রাগ হচ্ছে, কালই আমাদের বিয়ে, আর আজ কিনা আমি অনমের সাথে চ্যাটিং করছি। সে যাই হোক, আমার এতে খারাপ লাগছে কেন? আমার তো আর কালোর সাথে বিয়ে হচ্ছে না। নীলার ভাবনায় ছেদ পড়লো কারোর মেসেজের আওয়াজে। সেই অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, তুমি আমার মানে শুধুই আমার। তুমি অন্য ছেলের পাশে বসেছিলে কেন মহারানী? মেসেজ পড়েছে। নীলা মেসেজ পড়ছে, আর আমি নীলার দিকে তাকিয়ে আছি। নীলার ঠোঁটের কোণায় এক মুঠো হাসি লেগে রয়েছে। আমাকে ঘায়াল করার জন্য এই হাসিটাই যথেষ্ট। কার কথায় আমার বউটা হেসে উঠল? কথাটা শুনে নীলার ধ্যান ভাঙল। মা, আমার কেমন যেন মাথাটা ঘুরছে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমার মুখে যেন বিষণ্ণতা ছেয়ে গেল। নীলার কানের কাছে গিয়ে বললাম, নীলা, নাটক করো কেন? প্লিজ, এই হলো সন্ধ্যা নিয়ে আমার অনেক স্বপ্ন, সেটা ভেঙে দিও না। আমার কথায় একটা মায়া মায়া কাজ করছিল, তাই নীলা না করতে পারেনি। নাচ গান হই হুল্লোড় বেশ ভালোই হলুদ সন্ধ্যা কাটলো। রাতে ডিনার শেষ করে সবাই নিজ নিজ রুমে ঘুমাতে চলে গেল। সকালে অনেক কাজ, তাই সকালবেলা নীলার ঘুম ভাঙলো। জানালা খুলতে মিষ্টি রোদ এসে নীলার মুখের উপর ছড়িয়ে পড়লো। আহা, কি সুন্দর। কথা শেষ করার আগে জানালার পাশে একটা ফুলের তোড়া দেখতে পেল। আরে, এটা কি? কে রেখেছে? সাথে একটা কাগজ আছে দেখছি। কাগজে লেখা, রোজ সকালে এভাবে তোমার ঘুম ভাঙাবো। সত্যি কত ভাগ্য করে এমন একটা প্রেমিক পেয়েছি। নীলা হেসে দিল। ফ্রেশ হয়ে নিচে যাবে, তার আগে নীলার মা ব্রেকফাস্ট নিয়ে হাজির। আয়, আমি তোকে খাইয়ে দিই। বিয়ের পরও বাড়ি চলে গেলে তো আর খাওয়াতে পারবো না। বলেই আঁচলে মুখ মুছলেন নীলার মা। ওহ মা, শুরু করে দিলে তো। মনে হচ্ছে আজই যেন বিয়ে হয়ে যাচ্ছে। তো আজ বিয়ে না তো কি, তোকে কনে দেখতে আসছে। তো পারে, আগের বারের মতো বিয়েটা এবারও ভেঙে গেল। ওসব অলক্ষণে কথাবার্তার মুখেও আনবি না। আচ্ছা দাও, আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও। অতঃপর নীলার মা চলে গেলেন, আর নীলা অল্প একটু খেলো। নীলা, এখন বেশি খেলে চলবে না। একটু পরে তোমার পছন্দের চিকেন রান্না হবে, সেটাই তুমি পেট ভরে খাবে। নিজে নিজেকে বিড়বিড় করে বলতে লাগলো নীলা। পার্লার থেকে লোক এসেছে নীলাকে সাজাতে। এই যে সুন্দর করে সাজাবেন যাতে সেলফিটা ভালো হয়। পার্লারের লোকের উদ্দেশ্যে নীলা বলল, ওকে ম্যাম। নিজে থেকে আওয়াজ ভেসে আসে, বর এসেছে, বর এসেছে। বাবা, ব্যাটার দেখছে আর তর সইছে না, বিয়ে করতে চলে আসছে। নীলার মা তাড়াতাড়ি করে আবার দুপুরের খাবার নিয়ে আসলেন। নীলা, খেয়ে নে মা, তোর বাবা পাত্রপক্ষকে খুব তাড়া দিচ্ছে, এক্ষুনি বিয়ে পড়াতে কাজই চলে আসবে। মা, 2টা পাত্রে লেগ পিস আনছো, আরো কয়েকটা আনতে পারো না? লজ্জা শরমের মাথা খাস না নীলা, আজকে তোর বিয়ে। আম্মু, এরকম দিন আমার জীবনে কত এলো আর কত গেল, এখন কি আমায় রোজ রোজ লজ্জা পেতে হবে নাকি? আপাতত এই 2টা খেয়ে নে, এখনই কাজই আসবে, পরে এই 2টাও পাবি না।
মা যাও তো, আমাকে খেতে দাও। অন্যদিকে আমার পাশে বসে রয়েছেন নীলার বাবা। আজ আর কিছুতেই তিনি বিয়ে ভেঙে যেতে দেবেন না। যেই কথা সেই কাজ, বিয়েটা অবশেষে হয়ে গেল। নীলা তো 3 কবুল বলার আগ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছিল, সে আশা ছাড়েনি। বিয়েটা হওয়ার পর নীলা তো কান্নাকাটি করে চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছে, চোখের কাজলটাও যেন লেপ্টে আছে। সবাই ভাবছে নীলা মা বাবাকে ছেড়ে চলে যাবে, তার জন্য কান্না করছে। কিন্তু না, নীলা তো তার কামের আড়ালে তুমিটার জন্য কান্না করছে। কি হলো তার? আচ্ছা এলো না কেন? তার কিছু হয়নি তো? কি করবে, কিছু বুঝে উঠতে পারছে না নীলা। ফোন বা মেসেজ দেবে তারও উপায় নেই, ওই ফোনটা তো সবসময় বন্ধই থাকে। হ্যাঁ, এবার বিদায়ের পালা। নীলার মা বাবা সবাই নীলাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আপা, ভাইজান, আপনাদের কান্না দেখে মনে হচ্ছে মেয়ে আপনাদের রেখে বিদেশে চলে যাচ্ছে। আরে পাশের বিল্ডিংয়েই তো যাচ্ছি, যখন ইচ্ছা আপনারা চলে যাবেন আর আমরাও চলে আসব, সবাই মিলে একসাথে আড্ডা দিব। আঙ্কেল, আপনারাও চলেন আমাদের সাথে। নীলার এখন আপনাদের খুব প্রয়োজন। সবাই একসাথে মিলে আমাদের বাসায় ডিনার করব। আমি আপনাদের একা ছাড়ছি না কিন্তু, সো না করে লাভ হবে না। নীলার সাথে নীলার মা বাবাকেও আমি জোর করে নিয়ে আসলাম। রাত ঘনিয়ে এসেছে, সবাই খাওয়া দাওয়া সেরে নিল। নীলাকে সাজিয়ে আরফানের রুমে রাখা হলো। রাত যখন 10টা ছুঁই তখন আরফান নিজের রুমে এলো। নীলা রুমে নেই, ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু না, ওয়াশরুমের দরজা খোলা। আমার আর বুঝতে বাকি রইল না যে নীলা পালিয়েছে। আমিও কাউকে কিছু বসে না দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম নীলার খোঁজে। বাসার চারপাশে খুঁজে নীলাকে কোথাও পেলাম না। অন্যদিকে নীলা ঘাপটি মেরে বসে রয়েছে নীলাদের বাসার পেছনে। সে তার প্রিয়তম অপেক্ষা করছে। হঠাৎ নীলার ফোনে মেসেজ আসে, কোথায় তুমি? না, এবার আর ফোন বন্ধ হয়নি। কয়েকবার সেই নাম্বারে ফোন দিল নীলা, কিন্তু ফোন বারবার কেটে দিচ্ছে, যার জন্য নীলা এবার একটা মেসেজ দিল। আপনার কি হয়েছে? প্রতিবারের মতো এবারও কেন বিয়েটা ভেঙে দেননি? আপনার শরীর খারাপ করেনি তো? আমি আমাদের বাসায় পেছনে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আজই আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করবো। লাভ ইউ। মেসেজ সেন্ড করতে না করতেই আমি নীলার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে নীলা যে দৌড় দিতে যাবে, অমনি আমি খপ করে ধরে ফেললাম নীলার হাত। স্যার বলছি, আমি আপনার সাথে যাব না। তো কই যাবা বউ? আমি তোমার স্বামী, তোমার তো আমার সাথে যেতে হবে। আর রাতের বেলা তোমার হাঁটতে ইচ্ছে করছে, সেটা আমাকে বললেই হতো, আমিও সাথে আসতাম। আমি হাঁটতে বের হইনি গাধা, আমি বাসা থেকে পালিয়ে এসেছি আরেকজনের সাথে পালিয়ে যাওয়ার জন্য। তাই তাহলে যাও তো, আমিও তোমার মা বাবাকে সে কথা জানাচ্ছি, আর প্রতিবেশীদের। আর হ্যাঁ, প্রতিবেশীদের কুটুক্তির সামনে তোমার বাবা মা দাঁড়াতে পারবে তো? আর আমি চাচ্ছি তো তোমার সাথে, খালি ভয় দেখায়। আমি নীলাকে নিয়ে বাসার ভেতরে আসলাম। তোরা বাইরে গেলি কবে? ও, হাঁটতে বের হয়েছিস বুঝি? এই তো মা, একটু আগে। নীলা বায়না ধরেছে তাকে নিয়ে এই চাঁদনি রাতে রাস্তায় ফুসে খেতে, তাই নিয়ে গেলাম আর কি। ও, বেশ করেছিস। শাশুড়ি, আমি আপনার সাথে ঘুমাবো। না মা, আজ না, তুমি অন্যদিন বরং আমার পাশে ঘুমাবে। কথাটা শুনে নীলা অজ্ঞান হওয়ার অভিনয় করলো। আমি নীলাকে সোফায় শুয়ে দেই। আম্মু, আমাদের ওই মোটা সিরিঞ্জের জ্ঞান ফেরানোর ইঞ্জেকশনটা নিয়ে আসো তো। কিসের ইঞ্জেকশন? ওই যে পরশু যেটা তোমার জ্ঞান ফেরানোর জন্য আনলাম, ওইটা। মায়ের দিকে তাকিয়ে চোখ মেরে। ও, ওইটা? দাঁড়া বাবা, আনছি। সে আপনি যাই করেন, আমার কিন্তু এত সহজে জ্ঞান ফিরবে না। আম্মু, মানুষ অজ্ঞান হওয়ার অবস্থায় কথা বলে, এটা আবার কোন ধরনের সায়েন্স? নীলা ওই কথাটা তোমার আম্মু আব্বুকে বলে দেয়। তুমি কি বলো? উঠতেছি তো, বুঝাই ভয় দেখেন কেন? কোন কথা আরফান? কিছু না মা, বলে আমি আর নীলা নিজের রুমে চলে আসলাম। এক রুমে যখন থাকতেই হবে, তখন আর ঝগড়া করে লাভ নেই। আজ থেকে আমরা ভাই বোন, কেমন? কি কি ভাই বোন? আরে ওই, আমার কি বোনের অভাব পড়েছে নাকি রে? আর অভাব পড়লে প্রয়োজনে দক্ত কানবো, তাও তোরে না। আর হ্যাঁ, কখন কি শুনেছিস জামেরে কেউ ভাই বানাইতে? দেখো, এখন ডিজিটাল যুগ, আর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ডিজিটাল হওয়া প্রয়োজন। আমরা এই যুগকে নতুন কিছু করে দেখাতে চাই। মানলাম তুই ডিজিটাল হবি, তাই বলে জামেরে তুই ভাই বানাবি? বেশি কথা বলবা না, নাইলে আবার অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হতে কে না করেছে? হও না অজ্ঞান। আমার কাছেও জ্ঞান ফেরানোর মোটা সিরিঞ্জের ইঞ্জেকশন আছে। তুমি তো ভয় দেখো কে? ভয় নয়, সত্যি। আচ্ছা, আর ঝগড়া নয়, ওকে?
ঝগড়া করে আমি আজকে রাতে নষ্ট করতে পারবো না। দূরে যা। এই বেটা, দূরে যাবি নাকি এক ঘুষি দিয়ে সবটা দাঁত একদম নিচে ফালাই দেবো? আব্বা, আমার বউয়ের এত শক্তি আগে জানতাম না তো। এখন তুমি বলো, আমার সাথে বাসর করবা নাকি আমি তোমার আব্বা মুখে সবটা খুলে বলবো? ইওর চয়েস। আচ্ছা, আমি তো আপনার বউ, একটু ভালোভাবে কথা বলা যায় না আমার সাথে? খালি ভয় দেখাও কেন? তখন তো মুখ ফসকে ওই কথাটা বেরিয়ে গেছে। আমি এত কিছু শুনতে চাই না, ইয়েস অর নো যে কোনো একটা বলো। ইয়েস। আচ্ছা, এবার আমায় সালাম করো। পারবো না। আব্বার করছি তো। চলো এবার নামাজ পড়ে নি। তুই নামাজ পড়তেও পারিস? আবার টুইটুকারি করে ডাকবো নাকি তোমার আম্মুরে? না মানে আপনি নামাজ পড়তে পারেন? বেশি কথা বলো না, এসো নামাজ পড়ে নি। কোন ওয়াক্তে নামাজ পড়বো? ও আচ্ছা। দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। এই নাও, এটা তোমার আজকে রাতে গিফট। একটি বক্স এঁকে দিলাম। এতে কি আছে রে? ওই, আমি কি তোমার ছোট ভাই লাগি সবসময় তুই করে বলো? না মানে এতে কি আছে? খুলে দেখো। আরে, এটা তুই কোথায় পেলি হারামি? আব্বার। এটা তো আমার সেই চিরচেনা ফাইল। এটা আপনি কোথায় পেলেন? কই পেলাম মানে? এটা আমি কিনে এনেছি। তাহলে আরেকটা কই? তোমার কাছে। মানে? মানে আমি সে যে তোমাকে আড়াল থেকে ভালোবাসে। আমি সে যে নিজের পরিচয় লুকিয়ে তোমায় এত এত গিফট করে। আমার বিশ্বাস হয় না। আজ রাত 10:30 তো তোমার সাথে দেখা করার কথা ছিল। আমি কিন্তু ঠিকই দেখা করতে এই রুমে এসেছিলাম, কিন্তু তোমায় পেলাম না। তুমি তোমার সেই প্রিয়তমকে খুঁজে পালিয়ে গেছো। খোঁজাখুঁজি করেও পেলাম না, তাই বদি করে তোমার ফোনে মেসেজ দেই, আর তুমি ফোন দিলে। আমি ফোন ওঠাইনি, উঠালে তো তুমি আমার গলার আওয়াজ শুনে ফেলতে। তাই বদি করে তোমার ফোনে মেসেজ দেই, আর তুমি ফোন দিলে। আমি উঠাইনি, উঠালে তো তুমি আমার গলার স্বর চিনে ফেলতে। তাই বদি করে মেসেজের মাধ্যমে জেনে নিলাম তুমি কোথায় আছো, আর খপ করে ধরে ফেললাম। বিশ্বাস হয়নি? ওয়েট বলে আমি আমার সিমটা ওপেন করে তারপর একের পর এক মেসেজ দেখাই, আর বলি সেই নাম্বারে কল করতে। আমার কথা অনুযায়ী নীলা সেই নাম্বারে কল করে, আর আমার ফোনটা বেজে ওঠে। এত লুকাচুরি করার দরকারটা কি ছিল শুনি? লুকোচুরি যদি না করতাম তাহলে কি আজকের দিনটা দেখতে পেতাম? আর তুমিও কি আজ যে এক্সাইটেড, ভালোবাসার যে ফিল সেটা বুঝতে পারতা? তোমার তো এতদিনে অন্য কোথাও বিয়ে হয়ে ছেলে পেলে মা হয়ে যাইতা। আর সব থেকে মজার বিষয়, আমি তোমার কুটনামি করে বিয়ে ভেঙে কি যে মজা পেতাম তার বলে বোঝাতে পারবো না। আমিও তোমার এই লুকোচুরি ভালোবাসা অনেক আনন্দ পেতাম। তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতো। কে জানতো যাকে আমি এতদিন বজ্জাত ভেবে এসেছি সেই হলো আমার স্বপ্নের রাজকুমার। হয়েছে, আর বলতে হবে না। কি বউ আনলি আরফান, তোর কবরে তো বাসর রাতি নেই। কিছু কি বলছো? না আন্টি, ভাবছি আপনার চরণে মাথা ঠেকিয়ে বলে আপনার বিয়ে করা আমার 7 জন্মের ভুল। কেন, কি হয়েছে? কিছু না খালা, আজ তো আমাদের গল্প করার রাত। আমার কপালে বাসর টাসর নাই, ওদাই এতদিন তোমার পেছনে ভ্যাটকাইলাম, কপালটাই খারাপ। বাসরাতে কি করে দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি বলে আমি নীলাকে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিই। এরপর নীলার ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট মিলিয়ে দেই। এরপর কি হবে সেটা তো বুঝতেই পেরেছেন, সেটা না হয় আপনি নিজেই কল্পনা করে নেন। বাহ, কি দুষ্ট মাইন্ড আপনার! বলতে না বলতেই কল্পনা করা শুরু করে দিয়েছেন। যে যা ইচ্ছা করেন, তবে যাওয়ার আগে নীলার আমাকে দোয়া করে দিন, আমরা যেন সারা জীবন একে অপরকে এইভাবে ভালোবেসে আগলে রাখতে পারি। চলেই তো যাচ্ছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে যান, আর মজার মজার গল্প পেতে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।